বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার পেজ থেকে লাইভে চলে আসলাম। আজকের বিষয় আপনারা সবাই জানেন, কোমরে ব্যথার কারণ এবং করণীয়। এ ব্যাপারে আমি কথা বলবো। আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং শুনবেন। আপনাদেরকে প্রথমেই যে কথাটি আমি বলে নেই যে এই লাইভ চলাকালীন সময় আপনারা কমেন্টসের মাধ্যমে কোশ্চেন করে যান। কোশ্চেনের আনসার যেগুলি দেওয়ার প্রয়োজন সেগুলি আমি লাইভ চলাকালীন সময় দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী সময় আমি কিন্তু অনেক কোশ্চেনের আনসার দিয়ে থাকি, আপনারা সেটি জানেন। আমি ইনশাল্লাহ সেটাও দেব। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, শুভকামনা। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে সবাই ভালো আছেন। ভালো থাকুন সব সময়, সবাইকে নিয়ে সে দোয়া করি, সে আশাবাদ ব্যক্ত করি সব সময়। আমরা জানি আপনারা এই মুহূর্তে তিনটি দুর্যোগের মধ্যে আমরা অতিক্রম করছি। এক হলো মহামারী করোনা ভাইরাস, দ্বিতীয়ত বন্যার প্রাদুর্ভাব, তৃতীয়ত ডেঙ্গু। আপনারা ইতিমধ্যে অনেকেই চলে আসছেন 50-এর কাছাকাছি। আমি যে কথাটি বলবো, আমি আমার পেজে একদমই নতুন, অনেকগুলি লাইভ করেছি, তারপরেও প্রতি সপ্তাহে এখন করি একটা করে। প্রতি বৃহস্পতিবার আপনাদের ইচ্ছায়, আপনাদের ভালো লাগায়, আপনাদের ভালোবাসায় এতটুকু আসতে পেরেছি। এজন্য অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ সব সময় জানাই এবং আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করব এবং আজীবন আপনাদের সাথে থাকব। একটি অনুরোধ শুধু করব, এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ লাইভ, কোমরে ব্যথা হয়নি এরকম লোক পাওয়া খুবই দুষ্কর। সুতরাং সবাই যদি দয়া করে বিভিন্ন গ্রুপে শেয়ার করুন। শেয়ার অপশনে গিয়ে, শুধু শেয়ার অপশনে গিয়ে অনেকগুলি গ্রুপের নাম আসবে। আপনি একসাথে 10 থেকে 12টি গ্রুপে শেয়ার করতে পারবেন। 10 সেকেন্ড সময় লাগবে। দয়া করে এই কাজটি করুন, তাহলে জনস্বার্থে সেটি হবে এবং সবাই দেখবে, সবাই উপকৃত হবে। আশা করি এই কাজটি সবাই করবেন। আর এটি আমার যেহেতু নতুন পেজ, যদি সম্ভব হয় আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করুন এবং পেজে একটি লাইক দিন। আর আপনাদের ফেসবুক ফ্রেন্ডস যারা আছে তাদেরকেও কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন, নিজের ওয়ালেও শেয়ার করে রাখতে পারবেন। আজকে আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো। প্রিয় দর্শক, শুরু করা যাক তাহলে। কোমরে ব্যথা হয়নি এরকম লোক পাওয়া খুবই দুষ্কর। কোমরে ব্যথা এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস। কোমরে ব্যথা স্বল্পমেয়াদী, অর্থাৎ 1 মাসের কম সময় থাকে, এবং দীর্ঘমেয়াদী বা 1 মাসের বেশি সময় থাকে, অনেকের অনেক দিন থাকে। উপযুক্ত চিকিৎসা দিনে 90% রোগী 2 মাসের মধ্যে ভালো হয়ে যায়। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি কোমরে ব্যথার জন্য উপযুক্ত চিকিৎসা নেন, তাহলে 2 মাসের ভিতরে 90% রোগী ভালো হয়ে যাবে। বাকি 10%-এর হয়তো বা পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসায় যাওয়ার প্রয়োজন হতে পারে। 90% পেশেন্ট কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়, খেয়াল রাখবেন। এখন আসুন কোমরে ব্যথার কি কারণ সেটি আগে জানি। যে কোনো কিছুর কারণ জানতে হলে যেটি প্রথমে করতে হয়, প্রপার হিস্ট্রি নিতে হবে। প্রপার হিস্ট্রি মানে হলো ইতিহাস জানতে হবে রোগীর। কোমরে ব্যথা কতদিন থেকে
কোমরে ব্যথা কিভাবে হলো, কখন হয়, কি খেলে কিভাবে বাড়ে, কি খেলে কমে, কখন বাড়ে, কখন কমে, পড়ে গিয়েছিল কিনা, হাঁটতে পারে কিনা, পা দুর্বল লাগে কিনা, কোমরের ব্যথা পায়ে যায় কিনা, অথবা রাতে বেশি ব্যথা হয় কিনা, অন্য সময় বেশি ব্যথা হয় কিনা, সব কিছুর সাথে কিন্তু কোরিলেশন আছে। এটি কিন্তু জানতে হবে। ইতিমধ্যে 100 ক্রস পড়েছে, 100 ক্রস। দয়া করে শেয়ার করুন প্লিজ। কোমরে ব্যথার কারণ: পেশি, হাড়, জোড়া, লিগামেন্ট, জোড়ার আবরণ, ডিস্ক। ডিস্ক হলো আপনি কোমরের দুটি হাতটির ভিতরে যে নরম মাংসটি থাকে সেটিকে কিন্তু আমরা ডিস্ক বলে থাকি, সেই ডিস্ক। হ্যাঁ, এটিকে অনেকে মজ্জাও মনে হয় বলে। দুই কশেরুকার মধ্যে থাকে কিন্তু এটা, এবং স্নায়ুরোগ বা ইনজুরি এসব কারণে কিন্তু কোমরে ব্যথা হতে পারে। বুক, পেট ও তলপেটের মধ্যকার বিভিন্ন অঙ্গের সমস্যার জন্য কোমর ব্যথা হতে পারে। খেয়াল করে শুনবেন। বুক, পেট ও তলপেটের মধ্যকার বিভিন্ন অঙ্গের সমস্যার জন্য কোমরে ব্যথা হতে পারে। যারা অফিস করেন এবং দীর্ঘক্ষণ বসে একই ভঙ্গিতে কাজ করেন, এতে দেখা যায় কোমরে ব্যথা প্রচণ্ড হয়ে থাকে। বাসার চেয়ার এবং যেই চেয়ারগুলি আপনারা ইউজ করেন, যে চেয়ারগুলিতে আমরা বসি, ঠিক মতো না হলে বা ঠিক মতো না বসলে বা সামনে পেছনে ঝুঁকে বসলে কোমরে প্রচণ্ড ব্যথা হতে পারে। একটি জিনিস খেয়াল করে দেখুন, আমি যে বসছি, আমি যদি সামনে ঝুঁকে বসতাম তাহলে কিন্তু সেটি কোমরে মেরুদণ্ডে টান লাগতো এবং সেটিতে সমস্যা হতে, ব্যথা হতো। এইভাবে সোজা হয়ে হেলান দিয়ে বসতে হবে, কিন্তু চেয়ারে বসলে হেলান দিয়ে বসতে হবে। যারা ড্রাইভিং করেন তাদেরকেও বলছি, আপনার সামনে ঝুঁকে কখনো ড্রাইভিং করবেন না, পিছনে হেলান দিয়ে ড্রাইভিং করুন এবং পিছনে কিছু একটা রেখে নিন, সাপোর্ট দিয়ে নিন, একটি বালিশ হলেও রেখে নিন, সেটি কিন্তু ভালো। দীর্ঘক্ষণ ড্রাইভিং করলে বা বেশি সামনে ঝুঁকে গাড়ি চালালে কোমর ব্যথা হতে পারে। ড্রাইভিংয়ের সময় পেছনে কিছু সাপোর্ট নেওয়া উচিত, যেই কথাটি আমি এইমাত্র বললাম। 200-এর কাছাকাছি প্রায়। দয়া করে সবাই শেয়ার করুন, ইম্পর্টেন্ট কথা আলোচনা করব। যা শুয়ে বা কাত হয়ে বই পড়েন বা অন্য কাজ করেন তাদের মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয় বা ব্যথা অনুভূত হয়। অনেকের কিন্তু অভ্যাস আছে কাত হয়ে, চিত হয়ে, মানে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে শুয়ে থাকে, সেগুলি কিন্তু কোমরের জন্য ক্ষতিকর, মারাত্মক ক্ষতিকর। সেজন্য কিন্তু কোমরে ব্যথা হয়ে থাকে। অনেকে আছেন যারা কোনো ভারী জিনিস সঠিক নিয়মে তোলেন না। একটি ভারী জিনিস তুলছে, সেটি কিন্তু তোলার সঠিক নিয়ম আছে। নিয়ম অনুযায়ী না তুলে যদি আপনি তুলেন, কোমরে কিন্তু প্রচণ্ড প্রেশার লাগবে এবং তা থেকে ব্যথা হবে। সেই কারণে কিন্তু যে ডিস্কের কথা বলছি সেটি বেরিয়ে যেতে পারে এবং সেটি নার্ভে চাপ দিবে, চাপ দেওয়ার ফলে ব্যথা অনুভূত হবে। সে কাজটি কিন্তু হবে। সুতরাং খুব সাবধান ভারী জিনিস আঙ্গানোর সময়। ফলে মেরুদণ্ডে অস্বাভাবিক চাপ পড়ে এবং তা ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যথা অনুভূত হয়। কখন চিকিৎসকের পরামর্শ নেবেন? সব সময় দৌড়ে বা জমে আছে এই ধরনের ব্যথা, ভারী ওজন তোলা, অতিরিক্ত কাজের পর তীক্ষ্ণ ব্যথা, কোমর থেকে নিতম্ব, উরু এবং পায়ের আঙ্গুল পর্যন্ত বিস্তৃত হলে, পায়ে দুর্বলতা বা অবশ ভাব হলে, হাঁচি কাশি দিলে বা সামনে ঝুঁকলে ব্যথা বেড়ে যায়, প্রস্রাব বা পায়খানার নিয়ন্ত্রণ না থাকলে, শোয়া অবস্থায় বা শোয়া থেকে ওঠার সময় ব্যথা হতে পারে। চিকিৎসা: কোমরে ব্যথার চিকিৎসার মূল লক্ষ্য হলো ব্যথা নিরাময় করা এবং কোমরের নড়াচড়া স্বাভাবিক করা। পূর্ণ বিশ্রাম: কিন্তু দীর্ঘদিন বিশ্রাম নিলে ব্যথা দীর্ঘস্থায়ী হয়ে যায়। তীব্র ব্যথা কমে গেলেও ওজন তোলা, মুচড়ানো পজিশন, অতিরিক্ত শারীরিক পরিশ্রম ও সামনে ঝুঁকে কাজ করা বন্ধ করতে হবে।
সঠিক উপায়ে বসার অভ্যাস করতে হবে, খেয়াল করে শুনবেন, এবং প্রয়োজনে ব্যাক সাপোর্ট ব্যবহার করতে হবে। যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন, একটি কথাই বলবো, তারা দয়া করে ব্যাক সাপোর্ট, এখানে একটা ব্যাক সাপোর্ট দিয়ে নিন, এটি কিন্তু অনেক উপকার হবে। যারা ড্রাইভিং করেন, ব্যাক সাপোর্ট দিয়ে নিন। যারা অফিসে দীর্ঘক্ষণ বসে থাকেন, ব্যাক সাপোর্ট দিয়ে নিন। যারা ব্যাংকে চাকরি করেন, অনেকক্ষণ বসে থাকতে হয়, তারা ব্যাক সাপোর্ট দিয়ে নিন। যারা চেম্বার করেন, ব্যাক সাপোর্ট দিয়ে নিন। এবং যারা দীর্ঘক্ষণ বসে থাকেন, অন্যান্য কাজ করেন। অতিরিক্ত শারীরিক পরিশ্রম ও সামনের যুগে কাজ করতে হবে, সঠিক উপায়ে বসার অভ্যাস করতে হবে এবং প্রয়োজনে ব্যাক সাপোর্ট ব্যবহার করতে হবে। গরম সেক, গরম পেট, গরম পানি, বোতল বা উষ্ণ পানিতে গোসল, এইগুলো নিলে কিন্তু অনেক সময় কোমরে ব্যথা কমে যায়। পেশি নমনীয় ও শক্তিশালী হওয়ার ব্যায়াম করতে হবে। কিছু ব্যায়াম কোমর ব্যথা প্রশমনে সাহায্য করে, এমনকি ওষুধের চেয়েও ভালো ফল দেয়। এই ব্যায়াম প্রতিদিন রাতে সকালে বিছানায় শুয়ে শুয়ে করতে হবে। সময় লাগবে সর্বোচ্চ 7 থেকে 10 মিনিট অনলি। এই ব্যায়ামগুলি দয়া করে শিখে নিন, দয়া করে সবাই থাকুন এবং দেখুন ব্যায়ামগুলি আমি বলছি। সমতল হালকা নরম বিছানায় চিত হয়ে শুয়ে 2 হাত শরীরের 2 পাশে রেখে 2 পা সোজা করে শুতে হবে। হাঁটু বাজ না করে 1 পা উপরের দিকে তুলুন, যতদূর সম্ভব 1 থেকে 10 পর্যন্ত গুনুন। 1 পা উপরে তুলে 1 থেকে 10 পর্যন্ত গুনুন, হাঁটু বাজ না করে। 10 সেকেন্ড পা তুলে রাখতে হবে। 1 থেকে 10 পর্যন্ত গোনা মানে 10 সেকেন্ড। একইভাবে এই পা আবার নামিয়ে ফেলুন, অপর পা তুলুন, আবার 10 সেকেন্ড রাখুন, 1 থেকে 10 পর্যন্ত গুনুন। এবার একইভাবে হাঁটু বাস না করে একসঙ্গে 2 পা তুলুন এবং একই সময় আগে ডান পা তুললেন, 1 থেকে 10 পর্যন্ত করলেন, 10 সেকেন্ড ধরে রাখলেন, বাম পা তুললেন, এবার 2 পা একসাথে তুলুন, তুলে হাঁটু বাস না করে 1 থেকে 10 পর্যন্ত গুনুন, মানে 10 সেকেন্ড রাখুন। সেকেন্ড হিসাব করতে যদি সমস্যা হয় 1 থেকে 10 পর্যন্ত গুনুন, 1 2 3 4 5 6 এভাবে গুনুন। একসঙ্গে 2 পা তুলুন এবং একই সময় নিন। 3, এবার 1 হাঁটু বাস করে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে হাঁটুকে বুকে লাগানোর চেষ্টা করুন। 1 হাঁটু বাস করে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে হাঁটুকে আপনার বুকে লাগানোর চেষ্টা করুন। 10 সেকেন্ড থাকুন, একইভাবে অপর হাঁটু বুকে লাগান। এইটা একটা হাঁটু বুকে লাগালেন, 10 সেকেন্ড থাকলেন, অন্য হাঁটু আবার 10 সেকেন্ড থেকে রাখলেন, একই নিয়ম। একসঙ্গে 2 হাঁটু বাস করে 2 হাত জড়িয়ে বুকে লাগাতে হবে। এখন একইভাবে ডান হাঁটু বুকে লাগান, বাম হাঁটু বুকে লাগান এবং 2 হাঁটু একসাথে বুকে লাগান এবং সবগুলি 10 সেকেন্ড করে 1 থেকে 10 পর্যন্ত গুনুন। সর্বশেষ 2 পা সোজা করে পায়ের পাতার দিকে স্ট্যান্ড করে 10 সেকেন্ড রাখতে হবে। 2 পা সোজা করে পায়ের পাতার দিকে স্ট্যান্ড করে 10 সেকেন্ড রাখতে হবে। প্রতিটি ধাপ 10 সেকেন্ড দীর্ঘায়িত হবে এবং 10 গুণা পর্যন্ত স্থায়ী হবে। উপর হয়ে এগুলি উপর হয়ে আবার একই কাজগুলি আবার করুন। এটি কিন্তু খুবই কার্যকর। এখন আপনারা শুনেছেন কোমরে ব্যথা, সেটি আমি আলোচনা করেছি। আরও কিছু কথা আমি বলবো, মানে কোন কোমরে ব্যথায় কি করতে হবে। এমন মানুষ হয়তো পৃথিবীতে পাবেন না যিনি তার জীবনে একবারও কোমরে ব্যথা অনুভব করেননি। মেরুদণ্ডের নিচের হাড়ের মধ্যবর্তী তরুণাস্থি বা ডিস্কের বার্ধক্যজনিত পরিবর্তনের ফলে এ ধরনের ব্যথা সূত্রপাত হতে পারে। তরুণাস্থির এই পরিবর্তনের সাথে সাথে মেরুদণ্ডের নিচের দিকে সংবেদনশীলতার পরিবর্তন হয়। সাধারণত এই পরিবর্তন 30 বছর বয়স থেকে শুরু হয়। বয়সটি খেয়াল করুন, সেই বয়সটি কেন? সেটি হলো মানে যেই বয়সে মানুষ বেশি কর্মক্ষম থাকে সেই বয়সে কোমরের উপর বেশি প্রেশার পড়ে এবং এই কোমরে ব্যথা হয়।
সাধারণত এ পরিবর্তন 30 বছর বয়স থেকে শুরু হয়। অধিকাংশ ক্ষেত্রে এ রোগের কোনো উপসর্গ থাকে না, তবে বয়স বাড়ার সাথে সাথে রোগের উপসর্গ বাড়তে থাকে। কোমরে ব্যথার কারণ আবার বলছি, শুনুন। সাধারণত দেখা যায় মেরুদণ্ডের মাংসপেশি, লিগামেন্ট মচকানো বা আংশিক ছিঁড়ে যাওয়া, দুই কশেরুকার মধ্যবর্তী ডিস্ক সমস্যা, কশেরুকার অবস্থান পরিবর্তন, এসব কারণে কোমরে ব্যথা হতে পারে। চলাফেরা, খুব বেশি ভার বা ওজন তোলা, মেরুদণ্ডের অতিরিক্ত নাড়াচাড়া করা, একটানা বসে থাকা, দাঁড়িয়ে থাকা, যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ করেন তাদেরও কিন্তু কোমরে ব্যথা হয়। মেরুদণ্ডে আঘাত পাওয়া, সর্বোপরি কোনো অবস্থানগত ভুলের জন্য এ ব্যথা হতে পারে। মেরুদণ্ডে আঘাত পাওয়া কিভাবে? কেউ হয়তো খেলতে গিয়ে পড়ে গেল, গাছ থেকে পড়ে গেল, তখন কিন্তু কোমরে ব্যথা হতে পারে। তখন ডিস্ক ফ্র্যাকচার হয়ে যেতে পারে, সেটি কিন্তু খুব বিপজ্জনক, সেটি কিন্তু খুব খেয়াল করতে হবে। অন্যান্য কারণের মধ্যে বয়সজনিত মেরুদণ্ডের ক্ষয় বৃদ্ধি, বয়সের কারণে কিন্তু মেরুদণ্ডের ক্ষয় হয়। অস্টিও আর্থ্রাইটিস একটি রোগ আছে, সেটির কারণে, বা গেটে বাত যেটিকে আমরা বলি, অস্টিওপরোসিস, এটি বয়সজনিত কারণে হয়। অ্যানকাইলোসিং স্পন্ডাইলাইটিস, সেটি একটি রোগ, মেরুদণ্ডের স্নায়বিক সমস্যা, টিউমার, ক্যান্সার, বোন টিবি, টিবি কিন্তু হয়, টিবি রোগ এই হাড্ডিতেও কিন্তু হয়, সে কারণে কিন্তু কোমরে ব্যথা হতে পারে, এবং সেটি আমাদের দেশে কমন। কোমরের মাংসের সমস্যা, বিভিন্ন ভিসেরাল রোগ বা ইনফেকশন, বিভিন্ন স্ত্রীজনিত সমস্যা, মায়েদের কিন্তু অনেক সময় কোমরে ব্যথা হয়, স্ত্রীজনিত বিভিন্ন কারণ আছে। পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের কারণে কিন্তু মায়েদের কোমরে ব্যথা হয়। মেরুদণ্ডের রক্তনালীর সমস্যা, অপুষ্টিজনিত সমস্যা, মেদ বা ভুঁড়ি, অতিরিক্ত ওজন, এগুলি কিন্তু কোমরে ব্যথার মূল কারণ। যাদের অনেক মেদ আছে, ভুঁড়ি আছে এবং অতিরিক্ত ওজন, তারাও কিন্তু কোমরে ব্যথা করতে পারে, তারাও কিন্তু সাবধান থাকুন। কোমরে ব্যথার লক্ষণ এখন শুনুন। কোমরে ব্যথা আস্তে আস্তে বাড়তে পারে বা হঠাৎ প্রচণ্ড ব্যথা হতে পারে। নড়াচড়া, কাজকর্মে ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। ব্যথা কোমরে থাকতে পারে বা কোমর থেকে পায়ের দিকে নামতে পারে। যেটি কোমর থেকে পায়ের দিকে নামে সেই ব্যথাটি কিন্তু বিপজ্জনক, সেই ব্যাপারে কিন্তু আমি কথা বলবো। বা অথবা পা থেকে কোমর পর্যন্ত হতে পারে। অনেক সময় ব্যথা মেরুদণ্ডের পিছন দিক দিয়ে মাথা পর্যন্ত উঠতে পারে। রোগী অনেকক্ষণ বসতে, দাঁড়িয়ে থাকতে পারে না। ব্যথার সঙ্গে পায়ের শিনশিন, জিনজিন ভাব এটি চলে আসে। শিনশিন, জিনজিন, নামনেস বলি আমরা সেটাকে। জিনজিন জাতীয় ব্যথা নামবে এবং এক পর্যায়ে এটি আরো তীব্রতর হতে পারে। হাঁটতে গেলে পা খিচে আসে, আটকে যেতে পারে। ব্যথা দুই পায়ে বা যে কোনো এক পায়ে নামতে পারে। অনেক সময় বিছানায় শুয়ে থাকলে ব্যথা কিছুটা কমে আসে। এভাবে দীর্ঘদিন চলতে থাকলে রোগীর কোমর ও পায়ের মাংসপেশির ক্ষমতা কমে আসে এবং শুকিয়ে যেতে পারে। সর্বোপরি রোগীর চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে। আধুনিক এই যুগেও কোমর ব্যথা একটি আন্তর্জাতিক স্বীকৃত স্বাস্থ্য সমস্যা। এই সমস্যার সমাধান প্রতিকারের চেয়ে প্রতিরোধই কিন্তু উত্তম। কোমরে ব্যথার প্রতিকার এখন শুনুন, ভালো করে শুনুন। ফার্মাকোথেরাপি, চিকিৎসকেরা রোগীকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর সাধারণত ব্যথানাশক, এনএসআইডস এইসব ওষুধ দেয়, মাসল রিল্যাক্সেন্ট দেয় ও সিডেটিভ জাতীয় ওষুধ দেয়া হয়। এনএসআইডস মানে ব্যথার ওষুধ, একটি মাসল রিল্যাক্সেন্ট, একটি গ্যাস্ট্রিকের ওষুধ এবং অনেক সময় ঘুমের ওষুধও দেওয়া হয় এটির সাথে। যেহেতু
ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা নির্দিষ্ট মাত্রা রয়েছে, সেজন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়া উচিত। আপনি অযথা আপনার কি ব্যথার ওষুধ লাগবে সেটি না জেনে দোকান থেকে, ফার্মেসি থেকে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কোনো ওষুধ খাবেন না, কারণ এই ওষুধের কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আপনি কোনো ডাক্তারের শরণাপন্ন হন, সে ডাক্তার আপনাকে যে অ্যাডভাইস দিবে সেই অ্যাডভাইস মোতাবেক আপনি ব্যায়াম করুন, ওষুধ খান। যে কথাগুলি আমি বলেছি সে কথাগুলি। এখন আসুন ফিজিওথেরাপি, এটির সাথে আপনারা সবাই পরিচিত। কোমরে ব্যথাজনিত সমস্যায় আধুনিক চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। এই চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসক রোগীকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আল্ট্রাসাউন্ড থেরাপি, লাম্বার ট্রাকশন, শর্টওয়েভ ডায়াথার্মি, অতিলোহিত রশ্মি, ইন্টারফেরেন্সিয়াল থেরাপি, ইনফ্রারেড রেডিয়েশন, ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক নার্ভ স্টিমুলেশন, ইলেকট্রিক নার্ভ মাসল স্টিমুলেশন, অটো ম্যানুয়াল ট্রাকশন, হাইড্রোথেরাপি, লেজার থেরাপি ও বিভিন্ন প্রকার ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়ে থাকে। এছাড়া চিকিৎসা চলা অবস্থায় কোমরের নির্দিষ্ট অর্থোসিস বা ব্রেস প্রয়োগ করে আমরা থাকি, অনেক সময় অ্যাডভাইস দিয়ে থাকি। সার্জারি, দীর্ঘদিন যদি কোমরে ব্যথা থাকে এবং সেই কোমরে ব্যথা, খেয়াল করে শুনুন, সেই কোমরে ব্যথা যদি না কমে তাহলে সেক্ষেত্রে আপনাকে একটি কোমরের এক্স রে করতে হবে। কোমরের এক্স রে করুন এবং কোমরের একটি MRI, এটি দামি পরীক্ষা, এটি করুন। এটি করে আপনি চিকিৎসকের পরামর্শ নিন এবং যদি প্রয়োজন হয় আপনি ওষুধ খাচ্ছেন, আপনার ব্যথা কমছে না, ব্যথা পায়ে নামছে, তখন যদি আপনার ডিস্ক বেড়ে যেয়ে থাকে, ডিস্ক যদি নার্ভের উপরে চাপ দিয়ে থাকে, তাহলে কিন্তু সেই ডিস্কটি অপারেশন করে সরাতে হবে। সেই ক্ষেত্রে মাত্র 5 to 10% রোগীর অপারেশন লাগতে পারে। অন্যান্য কোমরের ব্যথা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। 90% কোমরের ব্যথা এমনিতেই ভালো হয়ে যায়। যদি দীর্ঘদিন ফার্মাকোথেরাপি বা ফিজিওথেরাপি চিকিৎসা চালানোর পরও রোগীর অবস্থার পরিবর্তন না হয়, রোগীকে অবস্থা অনুযায়ী কোমর মেরুদণ্ডের অপারেশন বা সার্জারি করানোর পরামর্শ দিয়ে থাকেন। চিকিৎসকরা সার্জারির পরবর্তী রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক নির্দেশ মতো নির্দিষ্ট ব্যায়াম দীর্ঘদিন চালিয়ে যেতে হয়। শেষ করে ফেলছি, আপনাদের কোশ্চেনের আনসার এখনই দিব, আমি প্রায় শেষ। আমি আর কিছু ইম্পর্টেন্ট কথা, যে কথাগুলি না বললেই নয় সেইগুলি বলবো, দয়া করে শুনুন। দৈনন্দিন কাজে সতর্কতা, নিচ থেকে কোনো জিনিস তোলার সময় কি করবেন? আপনি দৈনন্দিন কাজ করছেন, নিচ থেকে যদি কোনো জিনিস তুলতে হয় কোমর বাস করে কিংবা ঝুঁকে তুলবেন না, হাঁটু বাস করে তুলুন। মানে কোমর বাস করে তোলার চেষ্টা করবেন না, আপনি হাঁটু বাস করে বসে পড়ুন, বসে তারপরে জিনিসটি আপনি তুলুন, সেটি কিন্তু নিয়ম। অনেকেই শক্তিমত্তা দেখাইতে গিয়ে নিজের মানে আমি অনেক কিছু পারি এটি দেখাতে গিয়ে কোমর বাস করে কিন্তু জিনিস তুলে ফেলে, সেটিতে কিন্তু ক্ষতি হয়, ডিস্ক বের হয়ে যায়। সুতরাং এভাবে তোলা যাবে না, হাঁটু গেড়ে বসে তারপর তুলতে হবে। কোনো কিছু বহন করার সময় কি করবেন শুনুন। গাড়ির উপর কিছু কখনোই তুলবেন না, এটি খুব ভালো করে খেয়াল করবেন। গাড়ির উপর কিছু তুলবেন না, ভারী জিনিস শরীরের কাছাকাছি রাখুন। পিঠের উপর ভারী কিছু বহন করার সময় সামনের দিকে বহন করুন, সামনের দিকে ঝুঁকে বহন করুন। শোয়ার সময় কি করবেন? উপর হয়ে শোবেন না, ভাঙা খাট, ফোম বা স্প্রিংয়ের খাটে শোবেন না। সমান তোষক ব্যবহার করুন। বিছানা শক্ত, চওড়া ও সমান হতে হবে। শক্ত বিছানা বলতে সমান কিছুর উপর পাতলা তোষক বিছানোকে বোঝায়, এই শক্ত বিছানোকে এটা কিন্তু এটাই বোঝায়। দাঁড়িয়ে থাকার সময় সেই শক্ত বিছানায় আপনি শুন, দাঁড়িয়ে থাকার সময় কি করবেন? 10 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকবেন না, এটি খেয়াল করে শুনবেন। আর যারা কাজ করে তাদের কথা ভিন্ন, কিন্তু এমনিতেই আপনি 10 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকবেন না। হাঁটু না ভেঙে সামনের দিকে ঝুঁকবেন না, হাঁটু না ভেঙে সামনের দিকে ঝুঁকার চেষ্টা করবেন না।
দীর্ঘক্ষণ হাঁটতে বা দাঁড়াতে হলে উঁচু হিল পরবেন না। যদি আপনাকে দীর্ঘক্ষণ দাঁড়াতে হয়, দীর্ঘক্ষণ হাঁটতে হয়, মেয়েরা যে জিনিসটি করে উঁচু হিল পরা কিন্তু ক্ষতিকর। উঁচু হিল পরবেন না দীর্ঘক্ষণ হাঁটলে অথবা দাঁড়িয়ে থাকলে। অনেকক্ষণ দাঁড়াতে হলে কিছুক্ষণ পর পর শরীরের ভর এক পা থেকে অন্য পায়ে নিন। মনে করেন যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছেন, দীর্ঘক্ষণ, যেমন ট্রাফিক পুলিশ যারা আছেন, যারা দীর্ঘমেয়াদী সার্জারি করেন, নিউরো সার্জারি করেন, এবং যারা অন্যান্য কাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, এক পায়ের উপরে ভর দিন, একটু দাঁড়ান, তারপর আবার অন্য পায়ের উপরে ভর দিন, সেভাবে দাঁড়ান। আর যদি সময় পান মাঝে একটু রেস্ট নিন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হলে ছোট ফুট ব্রেস্ট ব্যবহার করুন। এটি কিন্তু কিনতে পাওয়া যায়। বসে থাকার সময় কি করবেন? আপনার চেয়ারটি টেবিল থেকে বেশি দূরে নেবেন না। খেয়াল করে দেখুন, আমি কিন্তু বসছি, চেয়ারটি টেবিল থেকে বেশি দূরে নেওয়া যাবে না কখনো, টেবিল চেয়ারে যখন বসবেন। সামনে ঝুঁকে কাজ করবেন না, যে এরকম, এটি আমি আগেও বলেছি, এরকম ভাবে ঝুঁকে কোনো কাজ করা যাবে না। কোমরের পেছনে সাপোর্ট নিন, সেটি আমি আগেও বলেছি, কোমরের পেছনে সাপোর্ট নেওয়ার কথা। এমনভাবে বসুন যাতে উরু মাটির সমান্তরালে থাকে। আপনার পা রাখার আচার ভঙ্গি যেন অন্যরকম না হয়, এই উরু যেন মাটির সমান্তরালে থাকে, সেটি খেয়াল করে শুনবো। এমনভাবে বসুন যাতে উরু মাটির সমান্তরালে থাকে। নরম গদি বা স্প্রিংযুক্ত সোজা বা চেয়ারে বসবেন না। নরম গদি বা স্প্রিংযুক্ত সোফা বা চেয়ারে বসবেন না। যানবাহনে চড়ার সময় কি করবেন শুনুন। গাড়ি চালানোর সময় স্টিয়ারিং হুইল থেকে দূরে সরে বসবেন না। সোজা হয়ে বসুন। ভ্রমণের সময় লাম্বার কর্সেট ব্যবহার করুন, সেটি কিন্তু কিনতে পাওয়া যায়। কোমরের বেল্টও অনেক সময় ব্যবহার করে। কোমরের ব্যথা বেশি হলে বিছানা থেকে শোয়া ও ওঠার নিয়ম। আপনার যদি কোমরের ব্যথা বেশি হয় তাহলে বিছানা থেকে কিভাবে উঠবেন এবং কিভাবে বসবেন সেটি আমি বলছি। চিত হয়ে শুয়ে এক হাঁটু বাজ করুন, খেয়াল করে শুনবেন। এবার অন্য হাঁটু বাজ করুন, হাত দুটি বিছানায় রাখুন। এবার ধীরে ধীরে এক পাশে কাত হন, পা দুটি বিছানা থেকে ঝুলিয়ে নিন। এবার কাত হওয়ার দিকে হাতের কনুই এবং অপর হাতের তালুর উপর ভর দিয়ে ধীরে ধীরে উঠুন, সেটি খেয়াল করে শুনুন। দুই হাতের উপর ভর দিয়ে বসুন এবং মেঝেতে পা রাখুন। তারপর দুই হাতের উপর ভর দিয়ে বসুন, মেঝেতে পা রাখুন। কখনোই জোর করে ওঠার চেষ্টা করবেন না, যেভাবে বলছি সেভাবে উঠবেন। কোমর ঝুঁকে বাচ্চাকে কুলে নেবেন না। ঝাড়ু দেয়া, টিউবওয়েল চাপার সময় কোমর সোজা রাখবেন। মার্কেটিং বা শপিংয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলে 10 থেকে 15 মিনিট দাঁড়ানো বা হাঁটার পরে বিশ্রামের জন্য একটু বসবেন। বিছানা গুছানোর সময় কোমর বাজ না করে হাঁটু ভেঙে বসা উচিত। ওজন কমান, খাদ্যাভ্যাস পরিবর্তন করুন। গরু, খাসির মাংস, ডাল জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার, তৈলাক্ত খাবার খাদ্য তালিকা থেকে কমিয়ে শাকসবজি, তরিতরকারি, ফলমূল খাদ্য তালিকায় বেশি করে রাখুন। শারীরিক পরিশ্রম করুন এবং যাদের দুপুরে ঘুমানোর অভ্যাস আছে তা বন্ধ করে রাতে শীঘ্রই ঘুমানোর চেষ্টা করুন। সেটি হলো আমি এ পর্যন্ত যেটি আলোচনা করলাম আপনারা শুনেছেন। এখন আমি এখন আর কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করব, প্লিজ।
এটি খুবই ইম্পর্টেন্ট কথা। এখন আমি যে কথাগুলি শেয়ার করব দয়া করে শুনুন। কোমরে ব্যথা হলে আমি যেটি প্রথমে বলেছি, কোমরে ব্যথা হলে ব্যথানাশক ওষুধ খেতে হবে, এনএসআইডস, একটি অ্যান্টি আলসারেন্ট এবং মাসল রিল্যাক্সেন্ট। অনেক সময় আমরা সিডেটিভও দিয়ে থাকি, এটি খান এবং যে ব্যায়ামগুলির কথা বলেছি এগুলি করুন। 90% ব্যথা, কোমরে ব্যথা এমনিতেই ভালো হয়ে যাবে এবং রোগী ভালো হয়ে যাবে, আর কিছুই প্রয়োজন পড়বে না। 10%-এর ব্যথা কমবে না, তাদের কিন্তু পরীক্ষা নিরীক্ষা, এক্সরে এবং এমআরআই দুটি পরীক্ষাই প্রয়োজন, এর বেশি কোনো পরীক্ষার প্রয়োজন নাই। তারপর যদি ডায়াগনোসিস না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অন্য কিছু চিন্তা করতে হবে, হয়তো আলট্রাসোনোগ্রাম করতে হবে। মাথার নিচে আরেকটি ব্যায়াম আপনারা দেখুন, এই দেখুন, এই যে হাত, মাথার নিচে এরকম করে হাত রাখুন, শুয়ে হাত রাখুন, হাত রেখে এই মাথাটি আপনি উঠানোর চেষ্টা করুন উপর যতটুকু পারুন। 10 সেকেন্ড ধরে রাখুন, এরকম করে 10 সেকেন্ড এই ব্যায়ামটি করুন, এই ব্যায়ামটি করুন। 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখবেন এবং উপর হয়ে শুবেন। কেস হিস্ট্রি সেটি নিতে হবে, রোগীর সাইন সিমটম দেখতে হবে, লক্ষণ দেখতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে পরে চিকিৎসা দিতে হবে। কোমরে ব্যথা পায়ে যায় কিনা সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, এবং যদি পায়ে যায় কোন দিক দিয়ে যায়, সামনের দিক দিয়ে না পিছনের দিক দিয়ে। সাধারণত কোমরে ব্যথা পায়ে গেলে এটিকে আমরা সায়াটিকা বলি, সাধারণত পিছনের দিক দিয়ে যায়, সায়াটিকা পেইন। এটি কিন্তু এই জন্যই প্রয়োজনীয় হিস্ট্রি নেওয়ার খুবই প্রয়োজন। কোমরে ব্যথা পায়ে যায় কিনা, হাঁটতে পারেন কিনা, কতক্ষণ হাঁটতে পারে। অনেকেই দেখবেন কমপ্লেন করে যে আমি বেশিক্ষণ হাঁটতে পারি না, আমার পাটা দুর্বল লাগে, আমার হাঁটতে গেলে বসে পড়তে হয়, ক্লডিকেশন আছে, সেটি কিন্তু অনেকে বলে। হাঁটতে পারে কিনা, কতক্ষণ হাঁটতে পারে, তখন আপনার দেখতে হবে তার এমআরআই করে ডিসপ্রলাপস, যেই কথাটি আমি বলেছি, ডিসপ্রলাপ আছে কিনা, এবং এক্সরে করে দেখতে হবে মেরুদণ্ড সোজা আছে কিনা, স্কোলিওসিস আছে কিনা, মেরুদণ্ড বেঁকে গেছে কিনা, টিবি আছে কিনা হাড্ডিতে, সেটি কিন্তু দেখা যাবে এক্সরেতে, এমআরআই। এবং এই মেরুদণ্ডের হাড্ডির ভিতর যে মজ্জা থাকে সেটি বেড়ে নার্ভের উপর চাপ দিয়েছে কিনা এমআরআই দেখা যাবে। কতটুকু চাপ দিয়েছে, সেটি কি সামনের দিক থেকে সেন্ট্রাল নাকি সাইডের দিক থেকে চাপ দিয়েছে, দুই সাইড থেকে, সেটি দেখতে হবে। কতটুকু চাপে আছে, ডিস্কটা কতটুকু চাপ দিয়েছে, নার্ভটা কি অবস্থায় আছে, সেটি কিন্তু দেখতে হবে। অনেক সময় নার্ভের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় সময় মতো চিকিৎসা না নিলে, সেজন্য সময় মতো চিকিৎসা নেওয়া খুবই প্রয়োজন। এসএলআর একটি পরীক্ষা আছে, স্ট্রেট লেগ রাইজিং টেস্ট। এটি কত সেটি খেয়াল করে দেখতে হবে। অনেক সময় এসএলআর রেস্ট্রিক্টেড হয়ে যায়, এসএলআর 70 ডিগ্রির কম হয়, মানে তার উপরে 70 ডিগ্রির নিচেই তার ব্যথা শুরু হয়ে যায়। কারো 30, কারো 40, কারো 50, কারো হয়তো 20ও থাকে এসএলআর। এটি কিন্তু কেন পারে না, তখন এসএলআর করতে গেলে এই ডিস্কটা নার্ভের উপরে চাপ দেয়, এই জন্য তার ব্যথা হয়। এটি কিন্তু একটি পরীক্ষা। রিভার্স এসএলআরও কিন্তু আছে, বা উল্টো করে শুয়ে সেই কাজটি করতে হবে। এসএলআর, রিভার্স এসএলআর। এসআই জয়েন্ট, স্যাক্রোইলিয়াক জয়েন্ট, সেখানে ব্যথা আছে কিনা সেটি খেয়াল করতে হবে। পাইরিফর্মিসে ব্যথা আছে কিনা খেয়াল করতে হবে। মাসল স্ট্রেংথ, মানে মাসলের স্ট্রেংথ কমে গেছে কিনা, শক্তি কমে গেছে কিনা সেটি খেয়াল করতে হবে। টেন্ডারনেস আছে কিনা, মানে দললেই, কোমরে দললেই ব্যথা পায় কিনা সেটি খেয়াল করতে হবে। এসআই জয়েন্ট এবং পাইরিফর্মিসের চিকিৎসা দিলে সেক্ষেত্রে ব্যথা ভালো হয়ে যাবে। আর এখন আসুন শেষের পথে। শেষের পথে চলে এসছি।
এটিকে কিন্তু আমরা ব্যাক পেইনও বলি। এটা কি আমরা ব্যাক পেইনও বলা সাধারণত এটি আমি আগে যেগুলি বলছি কম বয়সে, মানে কার্যক্রম বয়সে সেটি বেশি হয় এবং ইয়াং বয়সে বেশি হয়। যারা জিনিসপত্র তোলার কাজ করে জোরে নিয়মকানুন না মেনে জিনিস তুলছে, ওদের কিন্তু এই সমস্যাটি বেশি হয়। ভারী জিনিস হঠাৎ করে বাথরুমে বা খাটে পড়ে গিয়েছে, খেলতে গিয়ে পড়ে গিয়েছে, ডিস্ক প্রলাপস হয়ে যাবে। অনেক সময় গাছ থেকে পড়ে গিয়েছে, ডিস্ক প্রলাপস এবং হাড্ডি ভেঙেও যেতে পারে। এবং আরেকটি আমি যেটিকে এর আগে উল্লেখ করিনি, লিস্থেসিস বলি আমরা সেটাকে, মানে এটি একটি হাড্ডির উপরে সমান্তরালে থাকে। লিস্থেসিস হলে একটি হাড্ডি থেকে আরেকটি হাড্ডি সামনের দিকে চলে যায়, স্পন্ডাইলোলিস্থেসিস বলা হয় সেটাকে। সেটি কিন্তু এক্সরেতে এমআরআই দেখা যায়। এটি পড়ে গেলে অনেক সময় হয়, সেটি কিন্তু দেখতে হবে লিস্থেসিস আছে কিনা, লিস্থেসিসের কারণে ব্যথা কিনা, মেয়েদের পিএডির কারণে ব্যথা কিনা সেটিও দেখতে হবে। গাছ থেকে পড়ে যায় অনেকেই, সেটিও বলেছি আগে। এবং এখন আসুন বয়স্কদের কি কারণে ব্যথা হয়। ডিজেনারেটিভ চেঞ্জ, যে হাড্ডিতে ক্ষয় হয়, এই ক্ষয় হওয়ার কারণে কিন্তু ব্যথা হয় বয়স্কদের। ব্যথা পায়ে আসে কিনা সেটি কিন্তু বলেছি, সেটি দেখতে হবে। 90% ব্যথা সাধারণ ওষুধে এবং নিয়মকানুন মানলেই ভালো হয়ে যায়। 5 থেকে 7 দিন রেস্ট নিতে হবে, সে অনেক সময় ব্যথা ভালো হয়ে যায়। অনেক সময় অনেকে রেস্ট নেয় না, কিন্তু ব্যথার ওষুধ খেয়ে থাকে, সেটি কিন্তু না, সেটি না। ব্যথার ওষুধে খেতে হবে, রেস্টও নিতে হবে, পর্যাপ্ত রেস্ট। ডাক্তার সাহেব আপনাকে যেভাবে পরামর্শ দেয়, যেই কথা বলে সেভাবে রেস্ট নিতে হবে। 200-এর কাছাকাছি আছেন সবাই, এখন আমি সারমর্ম বলবো 5 মিনিটে, দয়া করে শুনবেন। সবাই দয়া করে জনস্বার্থে শেয়ার করুন এবং কোশ্চেন করে যান। আমি আমার আনসার যেগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি ইনশাল্লাহ দিয়ে দেবো আপনাদের জন্য। 5-7 মিনিট সময় আমি রাখবো কোশ্চেন আনসার দেওয়ার জন্য, যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি। ওকে, দয়া করে জনস্বার্থে শেয়ার করুন। আমি সারমর্মটি বলবো এখনই। 90% ব্যথা এমনিতেই ভালো হয়ে যায়, 10% ব্যথা পায়ের দিকে আসে, যেটাকে আমরা সায়াটিকা বলি। পরীক্ষা নিরীক্ষা করে সেটি বের করতে হবে। পায়ে দুর্বলতা আছে কিনা এক্স-রে করুন, এমআরআই করুন এবং দেখুন তার কি সমস্যা, ডিস্ক বের হয়ে গেছে কিনা, তার লিস্থেসিস আছে কিনা, তার টিবি আছে কিনা সেটি খেয়াল করতে হবে, তার ফ্র্যাকচার আছে কিনা, হাড্ডি ভেঙে গেছে কিনা। এবং আরেকটি জিনিস, টিউমারের কারণে কিন্তু ব্যথা হয়। অনেক সময় মেরুদণ্ডে টিউমার হয় কিন্তু, হ্যাঁ, ডোরার ভিতরে থাকে, এক্সট্রাডোরাল, ইন্ট্রাডোরাল, এগুলো টিউমার হয়। ইন্টারমেডুলারি টিউমার হয় মেরুদণ্ডে, এই টিউমারের কারণে ব্যথা হয়। সেই টিউমারের ব্যথা আর এমনি কোমরের ব্যথা কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? যে সহজ উপায়, নাইট পেইন, রাতে সাধারণত ব্যথা কম থাকার কথা, তাই না? কোমরের ব্যথা যে সাধারণ ব্যথা হয়ে থাকে, কিন্তু যদি টিউমারের কারণে ব্যথা হয়ে থাকে, সেই ব্যথা রাতে বাড়তে থাকবে, রেস্টে ব্যথা বাড়বে, রেস্টে ব্যথা বাড়বে। সেটি হলো কোমরের টিউমারের কারণে ব্যথা, সেটি কিন্তু অপারেশন করতেই হবে। এবং এজন্যই বলা হয় এমআরআই অব দ্য লাম্বোসেক্টার স্পাইন করা জরুরি, যাদের দীর্ঘদিন যাবৎ ব্যথা আছে। ব্যথানাশক ওষুধ না খেয়ে এমআরআই অব দ্য লাম্বোসেক্টার স্পাইন করুন। স্পাইন করে দেখুন ডিস্ক বের হয়ে গেছে, নাকি লিস্থেসিস আছে, নাকি টিবি আছে, নাকি টিউমার আছে। এই কয়টা জিনিস দেখলে হয়ে যায়। নাকি ফ্র্যাকচার আছে, পড়ে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হলে ফ্র্যাকচার হতে পারে। ডিস্ক প্রলাপস, ডিস্কটা কোন জিনিসটা বলেছি, দুটি হাড্ডির মাঝে যে জিনিসটি থাকে, নরম যে জিনিসটি থাকে, সেটিকে কিন্তু ডিস্ক বলি। সেটি প্রলাপস মানে বের হয়ে যায়, বের হয়ে এটি কিন্তু নার্ভ যায়, এই হাড্ডির ভিতর দিয়ে সাইড দিয়ে নার্ভ ঢোকে, এই নার্ভের উপরে চাপ দেয়। চাপ দেওয়ার ফলে যখন আপনি হাঁটে নড়াচড়া করেন, তখন কিন্তু সেই ডিস্কটা আরেকটু বেশি চাপ দেয়। চাপ দিলে তখন নার্ভে লাগে, এই নার্ভের ব্যথাটাই তখন পায়ে আসে, সায়াটিকা বলি। যে লেভেলে ব্যথা হয় সেই লেভেল অনুযায়ী কিন্তু পায়ে বোঝা যায়। সেটি আপনাদের জানার প্রয়োজন নেই, সেটি যারা চিকিৎসক
যারা ডাক্তার তারা জানে, আইডেন্টিফাই করবে। ডিস্ক প্রলাপস, হাড়ের নরম মাংস বেড়ে গিয়ে চাপ লাগা, এটা তো বলেছি আমি। লিস্থেসিস বলেছি, স্পাইনাল টিউমারের কথা আমি আলোচনা করেছি, টিবির কথা বলেছি, ফ্র্যাকচারের কথা বলেছি, স্কোলিওসিস, অনেক সময় বাঁকা হয়ে যায় হাড্ডি, সে কারণে কিন্তু ব্যথা হয়, সেটি খেয়াল করে শুনতে হবে। ছোট্ট করে এখন সারমর্মটি বলি আমি, দয়া করে আপনারা শুনুন। অনেকক্ষণ ছিলাম আপনাদের সাথে, সারমর্মটি বলার আগে আমি 2 মিনিট আরেকটু কথা বলে নিই, আরেকটি স্টাডি আপনাদেরকে বলি, দয়া করে শুনুন। কোমরে ব্যথা কম বয়সী সব মানুষেরই হয়। এই ব্যথা যুবক থেকে বৃদ্ধ সব বয়সী হতে পারে। গবেষণায় বলা হয় বিশ্বের 70 থেকে 80 ভাগ প্রাপ্তবয়স্ক লোক জীবনে কখনো না কখনো এই ব্যথা আক্রান্ত হন। শুরু থেকে কোমরে ব্যথা নির্মূল করতে না পারলে রোগীকে ভবিষ্যতে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। কোমরে ব্যথা কেন হয়, কিভাবে এই ব্যথা কমানো যায়, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করেছি। তারপর আবার বলছি, কারণ লাম্বার স্পন্ডাইলাইসিস একটি রোগ আছে। কোমরে 5টি হাড় থাকে নিচের দিকে। কোমরের হাড়গুলো যদি বয়সের কারণে বা বংশগত কারণে ক্ষয় হয়, তখন তাকে লাম্বার স্পন্ডাইলাইসিস বলে। এ কারণে কিন্তু ব্যথা হয়, লাম্বার স্পন্ডাইলাইসিস। এলআইডি এটি শক্তিশালী একটি কারণ। এর সাধারণত 25 থেকে 40 বছরের মানুষের ক্ষেত্রে বেশি হয়। মানুষের হাড়ের মধ্যে ফাঁকা জায়গা থাকে, এটি পূরণ থাকে তালে শ্বাসের মতো ডিস্ক বা চাপকি দিয়ে, যেটা আমি বলেছি। এই ডিস্ক যদি কোনো কারণে বের হয়ে যায়, তখন স্নায়ুমূলের উপর চাপ ফেলে, এর ফলে কোমরে ব্যথা হয়, যেটিকে আমরা ডিস্ক প্রলাপস বলি। নন স্পেসিফিক বা ব্যাক পেইন, যেটির কোনো কারণ নেই, নন স্পেসিফিক। শুনুন, অনির্দিষ্ট কারণে হাড়, মাংসপেশি, স্নায়ু 3টি উপাদান সামঞ্জস্য নষ্ট হলে এই ব্যথা হয়। হাড়, মাংসপেশি এবং স্নায়ু এই 3টির সামঞ্জস্য যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ব্যথা হয়। এটি যুবকদের মধ্যে বেশি হয়। এই ব্যথা পুরোপুরি সারানোর চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি। এই ব্যথা নিয়ে বিশ্বব্যাপী গবেষণা চলছে। এছাড়া বিভিন্ন কারণে কোমরে ব্যথা হয়, যেমন শিরদাঁড়ার টিউমার, এটি বলেছে ইনফেকশন হলে কোমরে ব্যথা হতে পারে। শিরদাঁড়ার টিউমার এবং ইনফেকশন যদি হয় কোনো কারণে কোমরে, সে কারণে ব্যথা হতে পারে। জনসাথে সবাই শেয়ার করুন, 200-র কাছাকাছি আছে, যে শেয়ার করুন তাহলে 2000 হয়ে যাবে। প্লিজ শেয়ার করুন, প্লিজ সবাই শেয়ার করুন। শরীরের ওজন, শিরদাঁড়ার টিউমার বা ইনফেকশন হলে কোমরে ব্যথা হতে পারে। মাংসপেশি শক্ত হয়ে গেলে বা মাংসপেশি দুর্বল হয়ে পড়লে কোমরে ব্যথা হয়। শরীরের ওজন বেড়ে যাওয়ার কারণেও কোমরে ব্যথা হয়। একটানা হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে, কুলে কিছু বহন করলেও কিন্তু কোমরে ব্যথা হতে পারে। যারা গ্রামে গঞ্জে যারা বধূ আছে, যারা মা বোনরা আছে, কোমরে অনেক সময় কলসি নেয়, তখন কিন্তু কোমর বাঁকা হয়ে যায়। এই যে বাঁকা হয়, বাঁকা হয়ে কিন্তু ডিস্কটা অন্য দিক দিয়ে বের হয়ে যায়, সেটি কিন্তু একটি কারণ। অবস্ট্রাক্টেড লেবার, মানে যারা নর্মাল ডেলিভারি হয়, অনেক জোরে চাপ দিতে হয়, অবস্ট্রাক্টেড লেবারের কারণে কিন্তু নর্মাল ডেলিভারি যখন খুব জোরে চাপ দেয়, তখন কিন্তু ডিস্ক বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শরীরের ওজন বেড়ে যাওয়ার কারণেও কোমরে ব্যথা হয়। একটানা হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে, কুলে কিছু বহন করলেও কোমরে ব্যথা হতে পারে। কোমরে ব্যথার সময় আর যা হয়, প্রথমে কোমরে অল্প ব্যথা থাকলেও ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে। অনেক সময় হয়তো রোগী হাঁটতেই পারে না, এটিও কিন্তু আপনারা দেখেছেন। কোমরে ব্যথার কারণে এত ডিস্কটুকু বের হয়ে গেছে, তার এত হয়েছে যে হাঁটতেই পারছে না, এতই পেইন হচ্ছে, এত ব্যথা হচ্ছে। সেই ক্ষেত্রে এক্সরে এমআরআই করা কিন্তু খুবই জরুরি। অনেকে ক্রাচে বর করে হাসছে, অনেকেই কাত হয়ে হাসছে, কারণ ডিস্কে ওই দিক দিয়ে চাপ দিলে, ওই দিক দিয়ে কাত হয়ে হাঁটলে তার ডিস্কটা একটু
কম চাপ দেয় নার্ভের উপরে, তখন সে কমফোর্ট ফিল করে। সেসব ক্ষেত্রে কিন্তু এক্সরে এমআরআই করা জরুরি এবং অপারেশন করতে হতে পারে। নানান ধরনের অঙ্গভঙ্গিতে কিন্তু চলা যাবে না। ব্যথা কখনো কখনো কোমর থেকে পায়ে ছড়িয়ে পড়ে পা জিনজিন করে, সেটি আমি বলেছি। নামনেস হয়, অনেকের ফুড ড্রপ হয়ে যায়। ফুড ড্রপ ব্যথার কারণে, যে ডিস্কের কারণে কিন্তু সে ফুড ড্রপ হয়ে যায়। মানে মানে আমরা যে নর্মাল যেরকম করবে হাঁটি, সে সেরকম হাঁটতে পারে না। ফুড ড্রপ মানে একটা ড্রপ হয়ে যায়, একটা স্টেপ ড্রপ হয়ে যায় তার ব্যথার কারণে, ফুড ড্রপ হয়। এটি ডিস্কের কারণে, এটি কোমরের ডিস্কের কারণে হয়। এক লেভেলের ডিস্ক আছে, সেটি আপনাদের জানার প্রয়োজন নেই। সেই ডিস্কের কারণে কিন্তু এই ফুড ড্রপ হয়। সকালবেলা ঘুম থেকে উঠে পা ফেলতে সমস্যা হতে পারে, এটি কিন্তু একটি লক্ষণ। পা অবশ্য ভারী হয়ে যায়, পায়ের শক্তি কমে যাওয়া, মাংসপেশি মাঝে মধ্যে সংকুচিত হয়ে যায়। রোগ নির্ণয়, কোমরে কিছু পরীক্ষা রয়েছে। ফরওয়ার্ড বাইন্ডিং পরীক্ষা, ব্যাকওয়ার্ড বাইন্ডিং পরীক্ষা, সেটি করে কিন্তু আমরা নির্ধারণ করি নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সি আছে কিনা তা নির্ণয় করা। নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সি যেগুলো আমি বলেছি, নিউরোলজিক্যাল মানে তার মাসল দুর্বল হয়ে গেছে কিনা, জিনজিন করে কিনা, নামনেস আছে কিনা, তার ফুড ড্রপ হয়ে গেছে কিনা, এসব এটা হলো নিউরোলজিক্যাল সমস্যা। তার ব্যথা পাওয়া যায় কিনা, এগুলো নিউরোলজিক্যাল সমস্যা। কোমরের এক্সরে এবং এমআরআই করতে হবে, আলোচনা করেছি। রক্তের বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়, এক্ষেত্রেও ক্যালসিয়াম পরীক্ষা, ইউরিক অ্যাসিডের পরিমাণ শরীরে বাত আছে কিনা, এসব পরীক্ষা করতে হয়। ইউরিক অ্যাসিড দিয়ে আমরা শরীরে বাত আছে কিনা সেটি দেখতে পারি। ক্রনিক ব্যাক পেইনের ক্ষেত্রে HLB27 পরীক্ষা করা হয়ে থাকে। দয়া করে সবাই থাকুন, শেষ করে ফেলছি। এই আর শেষ, আপনারা দয়া করে জনস্বার্থে শেয়ার করুন। হালকা ব্যথা হলে ওষুধ এবং পূর্ণ বিশ্রাম নিতে হবে। তীব্র ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি থেকে ফিজিওথেরাপি নিতে হয়। এক্ষেত্রে 3-4 সপ্তাহ পর্যন্ত হাসপাতালে ভর্তি রাখা হতে পারে। আর কম ব্যথা হলে আউটডোর ফিজিওথেরাপি দেওয়া হয়। অনেকেই কোমর ব্যথা হলে বিভিন্ন ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলে, এটা একেবারেই কিন্তু ঠিক নয়। বিভিন্ন কারণে কোমরে ব্যথা হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা অবশ্যই উচিত। শেষ করে ফেললাম। এখন আসুন আপনাদের কোশ্চেন বলবো, তার আগে আমি সারমর্ম বলি। দয়া করে সবাই শুনুন। এই 2 মিনিট শুনলেই কিন্তু আপনাদের টোটালটা হয়ে যাবে। আমি এখন যে 2 মিনিট কথা বলবো, দয়া করে জনস্বার্থে সবাই শেয়ার করুন প্লিজ। কোমরে ব্যথা এটি হয় নাই এরকম লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। কোমরে ব্যথা কম বেশি সবারই হয়েছে। এ কারণে কোমরে ব্যথা কেন হয়েছে সেটি আগে নির্ণয় করতে হবে। ডাক্তারের কাছে আপনি সঠিক তথ্য দিন, সঠিক হিস্ট্রি দিন। সঠিক হিস্ট্রি নিয়ে বের করা হবে আপনার কোমরে ব্যথা কেন হয়েছে। আপনি কি পড়ে গিয়েছিলেন, ডিস্কের সমস্যা হয়েছে, আপনার কি লিস্থেসিস হয়েছে, আপনার কি ডিস্ক প্রলাপস হয়েছে, আপনার কি কোমরে টিবি হয়েছে, আপনার কি কোমরে টিউমার হয়েছে, আপনার পড়ে যাওয়ার কারণে কি কোমরে ফ্র্যাকচার হয়েছে, হাড্ডি ভেঙে গিয়েছে, এক হাড্ডি থেকে আরেক হাড্ডি দূরে সরে গিয়েছে, এটিকে আমরা লিস্থেসিস বলি, কোনো ইনফেকশন আছে, সেটি খেয়াল করতে হবে। সেটি প্রথমে হিস্ট্রি নিন। হিস্ট্রি নেওয়ার পরে তার পরীক্ষা নিরীক্ষা করা হবে, নিউরোলজিক্যাল পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা। তার এসএলআর দেখা হবে, তার রিভার্স এসএলআর দেখা হবে, তার নিউরোলজিক্যাল অন্যান্য পরীক্ষা, যেমন তার নামনেস কোথায় আছে সেটি চেক করা হবে, এবং ব্যথা কোন দিক দিয়ে যায় সেটি চেক করা হবে, তার টেন্ডারনেস আছে কিনা পিছনে সেটি দেখা হবে। দেখার পরে তারপরে নির্ধারণ করা হবে যে ব্যথাটা আসলে কোত্থেকে এসছে। যদি কোনো কিছু না পাওয়া যায় তাহলে 3টি ওষুধ আপনাকে দেওয়া হবে। এটি যে কোনো ধরনের একটি পেইন কিলার। আমরা সাধারণত
ইসিকুফেনাক জাতীয় NSAID সেটি দিয়ে থাকি দিনে 2 বার, সকালে একটা রাতে একটা, বড়া পেটে খেতে হবে। এটি বড়া পেটে আপনি 5-10 দিন খান। সাথে একটি অ্যান্টি আলসারেন্ট যেটি দেওয়া হয়, ওমেপ্রাজল অথবা পেন্টোপ্রাজল, ইসিওপ্রাজল যাই দেওয়া হয়, একটি সকালে একটা রাতে খাওয়ার আধা ঘন্টা আগে। একটি মাসল রিল্যাক্সেন্ট, সেটি বিভিন্ন নামে বাজারে কিনতে পাওয়া যায়, সেটি দেওয়া হয়, সেটি 1-2 মাস খাওয়া হয়। অনেক সময় আমরা ভিটামিন B1, B6, B12 সেটিও দিয়ে থাকি কোমরের ব্যথার কারণে। অনেক সময় একটি ঘুমের জন্য একটি ওষুধ দেওয়া হয় রাত্রেবেলা, সেটিতে এই যে 3-4টি ওষুধের কথা বললাম, সেটি 90% রোগী এমনিতেই ভালো হয়ে যায়। এবং যে ব্যায়ামগুলির কথা আমি বলেছি, আপনি বিছানায় শুয়ে পড়ুন, শুয়ে হাঁটু বাস না করে ডান পা উপরের দিকে আঙ্গান, 10 সেকেন্ড রাখেন, হাঁটু বাস না করে বাম পা উপরের দিকে নিন যতটুকু পারুন, 10 সেকেন্ড রাখেন, হাঁটু বাস না করে 2 পা একসাথে উপরের দিকে আগান, হাঁটু বাস না করে যতদূর পারেন রাখেন। তারপরে হাঁটু বাস করে বুকের সাথে লাগান, ডান হাঁটু 10 সেকেন্ড রাখেন, বাম হাঁটু বুকের সাথে লাগান, 10 সেকেন্ড রাখেন, 2 হাঁটু একসাথে বুকের সাথে লাগান, 10 সেকেন্ড রাখেন, শেষ। ঘাড়ের পিছনে হাত দেন, হাত দিয়ে উঠার চেষ্টা করুন, যতটুকু পারেন 1 থেকে 10 পর্যন্ত রাখুন, আবার উপর হয়ে এই ব্যায়ামগুলি করুন, শেষ। শক্ত বিছানায় শুবেন, মানে শক্ত বিছানায় যে এটা যে আপনি কাঠের মধ্যে শুবেন তা না, শক্ত তুষকে শুন, সমতল তুষকে, ফোম ইউজ করবেন না। চেয়ারে বসার সময় সামনের দিকে ঝুঁকে বসবেন না, পিছনের দিকে ঝুঁকে বসুন এবং পিছনে একটি সাপোর্ট দিন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবেন না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হলে সময় পেলেই কিছুক্ষণ বসে রেস্ট নিন। তারপরে যদি না পারেন, এক পায়ের উপরে বর করে কতক্ষণ থাকুন, তারপর অন্য পায়ের উপরে বর করে থাকুন। আরো যদি যাদের অনেক ব্যাক পেইন হয়, তারা কোমরে বেল্ট ব্যবহার করুন। উঁচু হিল পরবেন না, যারা দীর্ঘক্ষণ হাঁটেন সে কাজটি করবেন না। 200+ হয়ে গেল প্রায়, উঁচু হিল পরা যাবে না। আর কোমরে চাপ লাগে, কোমরে প্রেশার লাগে, এরকম কাজ করা যাবে না। কোনো জিনিস মাটি থেকে তুলতে হলে আগে বসে পড়ুন, হাঁটু বাস করে বসে পড়ুন, বসে তারপর জিনিসটি তুলুন। কিন্তু হাঁটু বাস না করে না বসে এর বাইরে জিনিসটি আপনি তুলবেন না, তাহলে কিন্তু কোমরের সমস্যা হবে। এই জিনিসগুলি মেনে চলুন, 90% পেশেন্ট ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। সাধারণ ওষুধ খেয়ে কোনো কিছুর প্রয়োজন হবে না। দয়া করে এই জিনিসগুলি শুধু শুনুন, যেই কথাগুলি বলেছেন। আচ্ছা, তারপরেও যদি কারো ব্যথা ভালো না হয় কি করবেন? তখন আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোমরের এক্সরে করে দেখুন। এক্সরে করে কি দেখা যাবে? এক্সরে করে দেখা যাবে কোমরের হাড্ডি ফ্র্যাকচার হয়েছে কিনা, ভেঙে গেছে কিনা, কোমরের হাড্ডিতে লিস্থেসিস মানে এক হাড্ডি থেকে আরেক হাড্ডি সরে গেছে কিনা, এটি দেখা যাবে এক্সরেতে। স্কোলিওসিস বেঁকে গেছে কিনা কোনো দিকে, এক্সরে গেল। এখন আসুন এমআরআই, কিন্তু আমি পরীক্ষা এমআরআই করে দেখা হবে ডিস্ক বের হয়ে গেছে কিনা, ডিস্কটি নার্ভের উপরে চাপ দিয়েছে কিনা, কতটুকু চাপ দিয়েছে, সেটি কি ব্যায়ামে ভালো হবে নাকি অপারেশন লাগবে, আপনার ডাক্তার আপনাকে সমাধান দিবে। বিশেষ করে এই বিষয়ে নিউরোসার্জিক্যাল যে ডাক্তার তার শরণাপন্ন হন, এসব ক্ষেত্রে আপনাকে ভালো পরামর্শ দিবে ইনশাআল্লাহ। এরকম যদি হয়ে থাকে আপনার ডিস্কের উপরে চাপ আছে, চেঞ্জ হয়ে গিয়েছে, কর্ডে চেঞ্জ হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে ডিস্ক নার্ভ, ওই জায়গাটা কালো হয়ে গিয়েছে, সেই সব ক্ষেত্রে আপনাকে সেই চাপ ছোটাইতেই হবে। চাপ ছোটানোর জন্য কোনো ওষুধ নেই, সেই ক্ষেত্রে হয়তো অপারেশন লাগবে 5 to 10% ক্ষেত্রে মাত্র। আরেকটি কথা বলি, যদি লিস্থিসিস হয়ে যায় থেকে অনেক বড় লিস্থিসিস হয়, সেই ক্ষেত্রে আমরা
কোমরের অপারেশন করে সেটিকে ট্রাকশন দিয়ে স্ক্রু প্লেট দিয়ে একই লেভেলে নিয়ে আসা হয়। সেই স্ক্রু প্লেটের অপারেশন করে রোগী সারা জীবন চিকিৎসায় বাঁচতে পারে, তার কোনো সমস্যা হবে না। আরেকটি কথা, শেষ কথা, সেটি হলো কোমরে ব্যথা যাদের দীর্ঘদিন আছে, ওষুধ খেয়ে যাচ্ছেন, আপনি একটু খেয়াল করে দেখুন ব্যথাটি কি আপনার রেস্টে বাড়ে নাকি দিনের বেলায় বাড়ে। যদি কোনো কারণে রেস্টে ব্যথা বাড়ে, রাতে শোয়ার সময় ব্যথার জন্য শুইতে ঘুমাইতে পারছেন না, রেস্ট নিচ্ছেন ব্যথার জন্য রেস্ট নিতে পারছেন না, সে ব্যথা অবশ্যই কোমরের টিউমারের কারণে ব্যথা, টিউমার হয়েছে। সেক্ষেত্রে এমআরআই করা খুবই জরুরি, এমআরআই করে জরুরি, এবং এমআরআই করে দেখুন টিউমার হয়েছে এবং টিউমারের অপারেশন করে ফেলুন যে কোনো নিউরোসার্জন দিয়ে, নিউরোসার্জনকে দেখান এবং টিউমারটা ফেলতে হবে। সেই ক্ষেত্রে ঔষধে কোনো কাজ হবে না। লিস্থেসিস, কোমরের টিউমার এবং যদি মারাত্মক ডিসপ্লাপস থাকে সেসব ক্ষেত্রে অবশ্যই অপারেশন করতে হবে। এটি মাত্র 5 to 10% ক্ষেত্রে, অন্যদের এমনিতেই কোমরের ব্যথা ভালো হয়ে যায়। এটি হলো শেষ কথা। এখন আসুন, আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলছি, আপনারা মনে উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকুন দয়া করে লাইভটি শেয়ার দিন, বিভিন্ন বন্ধুকে বিভিন্ন গ্রুপে শেয়ার করুন, লাইভ চলাকালীন নিজের ওয়ালে রেখে দিন, পরবর্তী সময় দয়া করে শুনুন। যতটুকু বলেছি, যতটুকু পারি আমি ছোট ডাক্তার হিসেবে আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ইনশাল্লাহ আমার এই অ্যাডভাইসে যদি আপনারা ভালো থাকেন তাহলে কিন্তু আমার সার্থকতা। আমি আছি আপনাদের সাথে, সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য। আমি প্রতি বৃহস্পতিবার লাইভে আসি রাত 9:30। জানিয়ে দিন অন্যদেরকে। যদি আপনাদের আমাকে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটি লাইক দিন। সেটা আমি বলতাম না, কেন বলছি, কারণ আমার পেজটি একদমই নতুন, আজকে 2 মাস হলো মাত্র আমি আমার পেজ শুরু করেছি। আপনাদের দোয়ায় আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এখন অবস্থা। যদি একটি লাইক দিন তাহলে হবে কি যে সবাই দেখতে পেলো। আসলে আমার এখানে কোনো স্বার্থ জড়িত নেই, সবাই দেখতে পেলেই, মানে একটি লাইভ কষ্ট করে করছি সেটি যদি সবাই দেখে তাহলে কিন্তু নিজের সার্থকতা আছে, তাহলে সে পরিশ্রম সার্থক হবে আর অনেকে উপকৃতও হবে, আশা করি এসব কথার সঙ্গে। সুতরাং এই কাজটি দয়া করে করুন সবাই। আর আরেকটি কথা, অনেকেই আছে প্লাস 250 হয়ে গেছিল, আরেকটি কথা বলি, এই যে কোমরে ব্যথা নিয়ে ছোট্ট 5 থেকে 7 মিনিট অথবা সর্বোচ্চ 10-9 মিনিট একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলেও কিন্তু আমি দিব। আমার এই ভিডিওগুলি বিভিন্ন দিন ইউটিউব চ্যানেলে দিয়ে থাকে। আসলে অনুমতি নিয়ে দেওয়া উচিত, কিন্তু ওনারা অনুমতি না নিয়ে অনেকে দিয়ে থাকে, সেটি কিন্তু খুবই দুঃখজনক। এই জন্য আমি আমার ইউটিউব চ্যানেল খুলেছি ডাক্তার আকবর হোসেন নামে। আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেন, সার্চ দেওয়ার পরে আপনি নিজের ইউটিউবে গিয়ে ডাক্তার আকবর হোসেন সার্চ দিয়ে ডি লেখা দেখবেন, ডি ডি যে চিহ্নটা আছে সেটি ডাক্তারের ডি, সেটি আমার চ্যানেল। দয়া করে ওই চ্যানেলে কিন্তু আপনি 5-7 মিনিট অথবা 9-10 মিনিটের ভিডিও শুনতে পারবেন এই কোমরে ব্যথা নিয়ে। এই 5-7 মিনিটের আমি একটু ডিটেলস বললাম, আপনাদেরকে বুঝিয়ে বললাম আর কি। ওইখানে আমরা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দয়া করে। সাবস্ক্রাইব করলে আপনারা ওইখানে 5-7 মিনিটে সব আমি যেসব লাইভগুলি করবো সবগুলো এখানে আমি দেবো ইউটিউব চ্যানেলে। ওটি নতুন চ্যানেল, তাই সাবস্ক্রাইব করতে বলছি, একদমই নতুন। আর আমি বিভিন্ন কারণে ব্যস্ত থাকি, বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকি, এ কারণে হয়তো বা মানে আমার এই পেজের কাজও ওরকম করতে পারি না, আমার এই ইউটিউব চ্যানেলের কাজও করতে পারি না। আপনাদের দোয়ায়, আপনাদের ইয়াতে কিন্তু এতটুকু এসছি। আশা করি আপনারা যদি ভালো লেগে থাকে, আমি একজন আপনাদের আসলে আপনারা জানেন আমি আসলে নিঃস্বার্থভাবে আপনাদের কাজ করতে সারা জীবন করতে চাই, আপনাদের সাথে থাকতে চাই। আপনারা যদি উপকৃত হন দোয়া করবেন আমার জন্য, আমি দোয়া করি আপনাদের সবার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন কোশ্চেন দেখছি, দয়া করে শুনে যান। অনেক ভালো ভালো কোশ্চেন আছে, যেগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলি কিন্তু আমি বলবো। এখানে কয়েক কোশ্চেন আছে, সবগুলি তো সব পড়া সম্ভব না। প্রথম কোশ্চেনটা আপনি পড়ছি, স্বপ্না কৃতনিয়া, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ। মোহাম্মদ নুরুজ্জামান উজ্জ্বল, থ্যাংক ইউ। আচ্ছা, এই এখানে একটা কোশ্চেন দেখেন, সালমা পারভিন, সে লিখেছে আমার ডিস্ক একটুখানি ফাঁকা, ব্যায়াম করলে ভালো থাকি, আবার আমার কি এমআরআই
করা লাগবে অবশ্যই বন্ধু। সে আমার বন্ধু, তাই বলছি অবশ্যই তোমার এমআরআই করতে হবে। এমআরআই করে দেখো, দেখা উচিত। এমআরআই করো, অবশ্যই এমআরআই করো। ধন্যবাদ বন্ধু। প্রয়োজনীয় ব্যায়াম লিঙ্ক দাও। লিঙ্ক দিয়েছি, সেটি আমি ইউটিউব চ্যানেলে যাবা, বাদল ইউটিউবে সার্চ দিবা ডাক্তার আকবর হুসাইন, যেই লেখাটা থাকবে সেটি আমার চ্যানেল। সাবস্ক্রাইব করে দয়া করে দেখে ভালো লাগে তাহলে সেখানে লাগবে পাবেল আরিফিন। আর আমার পেজের লিঙ্ক সেখানে দেওয়া আছে, কিন্তু আমি যে বিজ্ঞপ্তি দিয়েছি সেই পেজের লিঙ্ক আবার কমেন্টসে আমি দিয়ে দিব। আমার পেজের লিঙ্ক আবারও দিয়ে দিব। সেটি আমি এক্সারসাইজের জন্য সেটি ইউটিউব চ্যানেলে পাবা। আচ্ছা, আল মাহমুদ, প্রায় রাত 11টার দিকে হাঁটুর নিচ থেকে কেমন যেন চমকানোর মতো, কি চমকানোর মতো হয়, সেটা খুব খারাপ লাগে। তখন হাঁটলে ভালো লাগে, কোনো ব্যথা করে না। এটা কি সমস্যা এবং কেন হয়? কি প্রায় রাত 11টার দিকে হাঁটুর নিচ থেকে কেমন যেন, সে ডিস্কের কারণে হতে পারে। আপনি একটি এক্স-রে এবং এমআরআই করুন। হাত অবশ হওয়ার কিন্তু অন্য কারণ, সেটি গাড়ির সমস্যা। এটি নিয়ে আমি অন্যদিন আলোচনা করব, গাড়ির সমস্যার কারণে। মুজিবুর রহমান, দেখছি বন্ধু আজ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছো, চালিয়ে যাও, দেশবাসীর উপকারে আসছে। তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আরেকটি কোশ্চেন দেখেন, লাকি করেছে, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা প্রচণ্ড ব্যথা করে বন্ধু। পায়ের পাতা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা যাবে না। পায়ের পাতা ব্যথা করে যে, সেটি কোমরে ব্যথা আছে কি, কোমরের ব্যথাটা কি পায়ে নামে কিনা, তাহলে কিন্তু এক্সরে এমআরআই করতে হবে। কোশ্চেন চলে যাচ্ছে, আমার রাতে ঘুম হয় না, এর জন্য কি করব? কোমরের বেল কতদিন ব্যবহার করা যাবে? সারা জীবন ব্যবহার করা যাবে, সমস্যা নেই কোনো। আজকে শুধু কোশ্চেনগুলি করব। ব্যায়াম কতবার করতে হবে দিনে? দিনে 3বার করুন, 2বার করুন। রাতে শোয়ার সময় করুন, সকালে করুন। এনাফ, মোর দেন এনাফ। একরামুল হোসেন, আমার ডান হাতের কাঁধের সাথে জয়েন্টে 7 মাস ধরে ব্যথা, হাত পিছনে উপরে নিতে পারে না, করণীয় কি? এটি কিন্তু অন্য সমস্যা, এটি ফ্রোজেন শোল্ডার হয়েছে। এটি দয়া করে অর্থোপেডিক্স ডাক্তারকে দেখাতে হবে, অথবা অর্থোপেডিক্স হাসপাতালে দেখাইলে সেটি ওরা রেস্ট দিবে, এখানে এলবো ব্যাগ দিয়ে দিবে এবং কিছু ব্যথার ওষুধ দিবে। এলবো ব্যাগ, রেস্টে থাকতে হবে, তাহলে কিন্তু সেটি ভালো হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ বন্ধু। 5 দিন যাবৎ জ্বর, অন্য কোনো সমস্যা নেই, না পাক খেতে হলো, এটি আবার হলেই জ্বর, 100 জিমেক শুরু করব? হ্যাঁ করো বন্ধু, প্লিজ করো। আচ্ছা, ইসরাত জাহান মুক্তা, বন্ধু এমআরআই করতে ভয় লাগে, এমআরআই ছাড়া কেন? এমআরআই কোনো ভয় নেই, কেন ভয় লাগবে? এমআরআই করতে হবে বন্ধু, প্লিজ। পরে তুমি অন্তত আইডেন্টিফাই করো। ঘুমের ওষুধ খেলে ঘুম হয় না, ঘুম না হলে মাথায় প্রচন্ড ব্যথা করে বন্ধু। লাকি করেছে, ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না, এটি কিন্তু ঠিক না। ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোটা ঠিক না। সেটি কেন ঘুম হয় না, ঘুম নিয়ে কিন্তু একটি ভিডিও আমার আছে, দয়া করে লাকি আপনি সেটি দেখে নিন, দেখে আপনার নিজের রাখুন, ঘুম হবে। ঘুমের বুড়ি কিন্তু সবসময় খাওয়া যাবে না। আর ঘুমের অভ্যাসটি চেঞ্জ করুন, দিনে একটুকু ঘুমেন না, রাতে তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়বেন, সকালে ঘুম থেকে করতে হবে। আক্তার হোসেন, আমার পায়ের মোড়া ব্যথা করে 2 মাস ধরে, এখন আমি সারার জন্য কি করতে পারি, দয়া করে বলে উপকৃত হবো। পায়ের মোড়া ব্যথা করে, কোমরে ব্যথা আছে কিনা, না থাকলে যে ওষুধগুলি বলেছি সেটি খেলে হবে। আমার আজিমুন নেসা, আমার স্বামীর বয়স 54, সেটি কিন্তু খুব ভালো কথা বলেছে। প্রশ্ন করার সময় অবশ্যই বয়স বলতে হবে। কোমর ও পায়ে হাঁটলে বেশি ব্যথা করে,
3 বার ব্যথার ডাক্তার দেখিয়েছি, ভালো লাগছে না, করণীয় কি? অবশ্যই এক্স রে করতে হবে, এমআরআই করতে হবে প্লিজ। হাঁটলে যদি বেশি ব্যথা করে এক্স রে এমআরআই করতে হবে, সমস্যা থাকতে পারে। লিপি মরিনাইস, থ্যাংক ইউ। মোহাম্মদ শাহজাহান, এক হাতে প্রচন্ড ব্যথা, এক হাতে প্রচন্ড ব্যথা, গাড় থেকে সমস্যা, কিন্তু গাড়ের এক্স রে এবং এমআরআই করতে হবে। শাহজাহান, মিস্টার শাহজাহান। এক্স রে রিপোর্টে যদি কোনো কিছু না পাওয়া যায়, কোমরের ব্যথা যদি স্থায়ী হয়, দীর্ঘস্থায়ী, সেক্ষেত্রে এমআরআই করতে হবে। শাহজাহান করেছে এমআরআই বলেছি। পলাশ রফিকুল ইসলাম, বন্ধু নাম্বারটি দরকার, আমি করোনা পজিটিভ। 01715327576, সেটি আমার নাম্বার। 01715327576, সেটি আমার নাম্বার। টু রাইড বাইসাইকেল, বাইসাইকেল বেশি রাইড করা, কোনো কিছু বেশি করা ঠিক নাই, সেটিও কিন্তু হতে পারে। কারণ বাইসাইকেল রাইড করার সময় একবার ডান পা বাম পা এরকম করতে হয়, সেটি কিন্তু কোমরে ব্যথা হতে পারে, সম্ভাবনা আছে। বেশি কিছু কোনো কিছু করা উচিত না, সব কিছু নিয়ম অনুযায়ী করতে হবে। মেডিসিনের কথা কিন্তু বলেছি মিস্টার শাহজাহান। এত সুন্দর ভিডিও করে উইশ করেন, এখন বলে গেলেন মুক্তা ইসরাত জাহান মুক্ত, অবশ্যই ভুলে যায় নাই, সেটি তো আমার পেজের লাইভ, অনেক দর্শকরা আছে, সবাইকে তো আমাকে আপনি করে বলতে হয়, এই কারণে হয়তো বা, অবশ্যই ভুলে যায় নাই। থ্যাংক ইউ। ইয়েস, বিসিজি টিভি নেওয়া থাকলেও কিন্তু টিভি হতে পারে। এটা FWA তানিয়া খান FWA কোশ্চেন করেছেন, হতে পারে। থ্যাংক ইউ যারা শেয়ার করেছেন সবাইকে। হাতের গোড়ালিতে ব্যথা, বয়স কত? সেটি ওইটা অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, ব্যথার ওষুধ খেলে হবে, যে ওষুধগুলি বলেছি। হাতেও পায়ে প্রচুর কামড়ায়, কামড়ায় মানে কি, এটি ব্যথা, কিন্তু সেটি যে ব্যথার ওষুধগুলি বলেছি সেটি খান, সেটি খান। রিনি, রাফিজা বেগম, আমার কোমরে ব্যথা, এটা পায়ের পর্যন্ত দিকে চলে যায়, এক্স রে এমআরআই করতে হবে। দাঁড়ায় কাজ করলে ব্যথা হয়, 10-12 দিন হতে হচ্ছে, এখন কি করব? মেডিসিনের নাম বলে দিয়েছি, এসিক্লোফেনাক, একটি অ্যান্টি আলসারেন এবং একটি মাসল রিল্যাক্সেন্ট, এনাফ, আর কিছুই লাগবে না। এবং কোমরের এক্স রে এমআরআই করতে হবে আপনাকে। তোমার প্রত্যেকটি কথা প্রয়োজনীয়, আমার সব ব্যথায় আছে, ডাক্তার দেখিয়েছে, কোমর ও হাতে দুটোই এখন, কোমর হাত দুটোই এখন, কি করব বন্ধু, এর চিকিৎসা কি? যদি ব্যথা অনেকদিন, এটি তো বলেছি, অনেকদিন না কমে, তাহলে কিন্তু কোমরের এক্স রে এমআরআই করতে হবে, দেখতে হবে কোথায় সমস্যা। আমার কোমরে ব্যথা হয়, যে ব্যথার ওষুধগুলি বলেছি এটি খান। শারমিন, গাড়ের রক টান দিলে করণীয় কি? মাসল রিল্যাক্সেন্ট খান, এই যে 3টা ওষুধ বলেছি, 3টাই খান। এবং বালিশ চেঞ্জ করুন, একটি বালিশে শুন, উঁচু উঁচু বালিশে শুবেন না। প্রাথমিক চিকিৎসা বলেছি আমি, প্রাথমিক চিকিৎসাই তো তখন বললাম। দেবনাথ বাদল, করোনা আক্রান্ত পার্সনের রুমে স্টে করবে, সেই কি ডোর ক্লোজ করে রাখবে, নাকি ডোর ওপেন করে শুধু মাত্র ওই রুমে স্টে করতে হবে? ওই রুমে স্টে করলেই হবে, ডোর বন্ধ রাখার প্রয়োজন নেই, ডোরের সাথে কোনো সম্পর্ক, তার নিরাপদ দূরত্ব বজায় রাখলে হবে।
কিডনির সমস্যা হলে, এটি একটি ভালো কথা কোশ্চেন সে তানিয়া খাতুন, কিডনির সমস্যা হলে কিন্তু কোমরে ব্যথাটা এরকম হবে না, কোমরে ব্যথার চেয়ে সেই ক্ষেত্রে প্রস্রাবের সমস্যা বেশি হবে। সেই ক্ষেত্রে কিন্তু এক্স রে করলেও কিন্তু দেখা যাবে, এবং সেটি আলট্রাসোনোগ্রামে কিন্তু অনেক সময় আসে। তারপরে কিডনি ডাক্তার অন্য পরীক্ষা দেয়। হাঁটুর নিচে ব্যথা করে কি কারণে? আপনি কি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ করেন, অথবা এই বেশি মাসলের বেশি কাজ হয় সেই কারণে ব্যথা হতে পারে। যেই ওষুধগুলি বলেছি এটি খান। নিলয়, সরকার নিলয়। অনেক সুন্দর আলোচনা হচ্ছে। রোমান আফসুস রুমা, থ্যাংক ইউ বন্ধু। দয়া করে থাকুন, অনেক ভালো ভালো কোশ্চেন আছে। মিজানুর রহমান স্যার, আপনি আপনার চিকিৎসা নিতে চাই, কীভাবে আপনাকে পাওয়া যাবে? আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাকে ফোন নাম্বার দিয়েছি। আমার পাতে মানে গোড়ালিতে অনেক ব্যথা, আর চাপ দিলেই ব্যথা পায়, এটি কিন্তু মাসলের ব্যথা, ওষুধ খেলে কিন্তু হয়ে যাবে। আর সেটি খেয়াল করে দেখতে হবে যে এই কথাগুলি বলেছে সেই নিয়মকানুনগুলি মানতে হবে। হাত পাওয়া জয়েন্টে ব্যথা, এটি কিন্তু আর্থ্রাইটিসের ব্যথা, যে ওষুধগুলো বলেছে সেটি খান। সালাউদ্দিন, কোমরের বাম পাশে ব্যথাটার জন্য করণীয় কি? সেটি যদি দীর্ঘদিন ব্যথা হয়ে থাকে তাহলে এক্স রে এমআরআই করতে হবে। আর যদি অল্প দিনের ব্যথা হয়ে থাকে পজিশন চেঞ্জ করতে হবে, শোয়ার পজিশন চেঞ্জ করতে হবে। আর ব্যথার যে 3টা ওষুধের কথা বলেছি 3টা খেতে হবে, ভালো হয়ে যাবে। যে ব্যায়ামের কথা বলেছি ব্যায়ামগুলি করো। কোমরে ব্যথার জন্য কি অর্থোপেডিক্স নাকি মেডিসিন ডাক্তার দেখবো? নিউরো ডাক্তার দেখালে সবচেয়ে ভালো হবে, নিউরোলজি অথবা নিউরো সার্জারি ডাক্তার। এটি মাজারুল ইসলাম করেছে কোশ্চেনটি। আমার 3টি বাচ্চা সিজার হয়েছে, সে কারণে কি কোমরে ব্যথা করে? সিজারের কারণে কোমরে ব্যথা করবে না। অনেক সময় কোমরে ইঞ্জেকশন দেওয়ার কারণে ব্যথা হতে পারে, সেটি ঠিক, সেটি কিন্তু ব্যথার ওষুধ খেলে চলে যাবে। ঠিক আছে শারমিন কবির। আর যে নিয়মকানুনগুলি বলেছে সেগুলি দয়া করে মেনে চলতে হবে। আমার ব্যাক পেইন, বেল্ট ইউজ করছি, ব্যথাটা কি পাওয়া যায় কিনা? জামান, আপনি যে বেল্ট ইউজ করছেন ডাক্তার দিয়েছে, আপনি এক্স রে এমআরআই করে দেখুন আপনার অন্য সমস্যা আছে কিনা। জামান বাবু, শওকত হাসান বাবু, পায়ের পাতা এবং গোড়ালিতে পেইন, ঘুম থেকে ওঠার পর বেশি হয়, কিছুটা হাঁটাহাঁটি করার পর কমে, পরামর্শ দিও। এই ব্যথার ওষুধগুলি খাও, এগুলি বলেছি, এই 3টা ওষুধ বলেছি এগুলি খাও। মোহাম্মদ রহমত আলী, ওষুধের নামগুলি পুনরায় বলেছি তো। এসিক্লোফেনাক 100 মিলিগ্রাম, একটি সকালে একটি রাতে বড়া পেটে 10 দিন খান। সাথে ওমেপ্রাজল 20 মিলিগ্রাম, একটি সকালে একটি রাতে, খাওয়ার আধা ঘন্টা আগে 10 দিন খান। একটি মাসল রিল্যাক্সেন্ট, একটি সকালে একটি রাতে, এটি খাওয়ার আগে পরে একসময় খেতেই পারেন। এটি খান 15 দিন, এনাফ। আর যে ব্যায়ামগুলির কথা বলেছি সেগুলি করুন। মিস্টার রহমত আলী, আশা করি উপকৃত হয়েছেন। ইসমাইল, স্যার আমি বিজনেস হাসপাতালে 4-5 সাথে অপারেশন হয়েছে ডাক্তার শহীদুল এর অধীনে। আমার এখন হাঁটুর ব্যথা ও পায়ের নিচে তলাতে অবশ লাগে। সেটি হয়তো আপনার কোমরের অপারেশন করেছেন, আপনি আবার এমআরআই করে দেখুন কি সমস্যা। মিস্টার ইসমাইল। মাহমুদ রহমান, বসে থাকার কারণে প্রায় ব্যথা হয়, সে বলেছে, আমি কিন্তু বলেছি বসে থাকার কিন্তু ভঙ্গি চেঞ্জ করতে হবে আর পিছনে সাপোর্ট দিতে হবে। ওষুধের নাম বলেছি। পায়ের তালু সবসময় জ্বালা করে, প্লিজ সমাধান। পায়ের তালুর সময় জ্বালা করা মানে তার
ভিটামিন B1 B6 B12 ডেফিসিয়েন্সি আছে। এটি ট্যাবলেট পাওয়া যায় বিভিন্ন নামে, নিউবিয়ন, বিটাবিয়ন, নিউরোবেস্ট। এগুলি খান আপনি 1 মাস, একটা করে প্রতিদিন। থ্যাংক ইউ, কোচি অনেক শেয়ার করেছে, থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। ইয়েস, দিলরুবা শারমিন, আপনি যেটি বলেছেন, সাঁতার কাটলে কিন্তু কোমরের ব্যথার উপশম হয়। মুজিবুর রহমান, মিজানুর রহমান, স্যার আমার ভালোবাসা এবং ভালো লাগার তালিকে আপনাকে যোগ করে নিয়েছি, থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ মিস্টার মুজিবুর রহমান। আগামী বৃহস্পতিবার কি নিয়ে আসবেন? ডক্টর নয়েস কোশ্চেন করেছেন। এখন পর্যন্ত কিন্তু আমি ঠিক করিনি কি বিষয় নিয়ে আমি আসব। ইনশাল্লাহ আপনারা নিজেরাও বলতে পারেন, আর আমি জানিয়ে দেব, বুধবার দিনই আমি জানিয়ে দেব। আমার পেজে এবং আমার ওয়ালে 2 জায়গায় আমি পোস্ট করি, জানিয়ে দিই কি বিষয় নিয়ে লাগে থাকে। অ্যানকাইলোসিস স্পন্ডাইলোসিসটা, আব্দুস সালাম, অ্যানকাইলোসিস স্পন্ডাইলোসিস, এটি তো বলেছি, আমি আলোচনা করেছি। সুপ্রিয়া, দয়া করে শুনে নিন। সুপ্রিয়া হক, আমার কোমরে ব্যথা থেকে হাঁটুতে ব্যথা আসছে, কোমরে ব্যথা নেই কিন্তু পায়ে অনেক ব্যথা, হাঁটতে কষ্ট হয়। পায়ে অনেক ব্যথা, কোমরে ব্যথা নেই। আগে কি কোমরে ব্যথা ছিল? তারপরেও কোমরের একটি এক্সরে এমআরআই করা উচিত। আর যে ওষুধগুলি বলেছি সেটি শুরু করুন। একজনের কলেজে একজনের কি প্রশ্ন, রিয়াজুল আলম মুন্না, আমার মা সিকিডি রোগী, আপনাকে সেটি আপনি পারছেন, আমি ফোন নাম্বার দিয়েছি 01715327276, আমার সাথে যোগাযোগ করুন। আমার নেকে অনেক পেন, সুভাষ আর শামিমা, আমি এমআরআই করতে বলছে, তো আমি মেডিসিন দেখে নেকের একটি এক্সরে এমআরআই করতে হবে এবং দেখতে হবে সেটি কোনো সমস্যা আছে কিনা। সমস্যা না থাকে ব্যথার ওষুধ খাইলে, এবং নেকের কিছু ব্যায়াম আছে, নেক ব্যথা নিয়ে কিন্তু আমি একদিন আসবো। কোমরে ব্যথা থেকে যে হাঁটুতে ব্যথা আসে, সেই ক্ষেত্রে কিন্তু কোমরের এক্সরে করতে হবে, এমআরআই করতে হবে। সুপ্রিয়া হক, আমার সাথে দেখা করা হলো যে আমার সাথে ফোন করুন, আমার মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, ফোন করুন। হাঁটাহুটা এবং ব্যায়াম করলে, হাঁটাহাঁটি এবং ব্যায়াম করলে তো অবশ্যই ভালো, কিন্তু বেশি কিছু অবশ্যই কিছু করা যাবে না। সুপ্রিয়া হক, আপনার আনসার আমি দিয়েছি। সুভাষ আর্মিন, আনসারটি মনে হয় দিয়েছি। ব্যায়াম কিভাবে করতে হবে সেটিও তো বলেছি, একটু শুনে নিন দয়া করে নিজের ওয়ালে রেখে। সেটি প্রাইভেট চেম্বারের কথা কিন্তু এখানে বলা যাবে না, প্লিজ। আমার কোমরের ব্যথা থেকে, এটি অনেকবার লিখেছেন, কোমরের ব্যথা থেকে হাঁটু যায় বলেছি। মাথা ব্যথা করে মাঝে মাঝে, মাথা ব্যথা নিয়ে কিন্তু আমার একটি লাইভ আছে, দয়া করে দেখে নিন। এটি বলেছেন সাব্বির আহমেদ। মেরুদণ্ডের নিচে ব্যথা, মেরুদণ্ডের নিচে ব্যথা, যে ব্যথার ওষুধগুলি খান এবং ব্যায়ামগুলি করুন। না হাঁটলে ব্যথা হয়, ব্যায়াম এবং না হাঁটলে ব্যথা হয়, আপনি কোমরের এমআরআই করুন। কোচি,
হাবিবুর রহমান কোশ্চেন করেছেন, আমার স্ত্রীর হাঁটুর নিচে মাসলে ব্যথা হয়, হাঁটুর নিচে মাসলে ব্যথা, পেশিতে টান আছে, হাঁটু গেড়ে বসতে পারে না, অনেক পরীক্ষা করিয়েছি, সমস্যা নাই, সেটি কিন্তু ফিজিওথেরাপি লাগবে, যেটি বলেছি ব্যায়ামগুলি করুন, এনাফ, ভালো হয়ে যাবে। হাবিবুর রহমান, ওয়ালাইকুম সালাম। ঘুম আসলে হাত ঝিমঝিম করে, ফোন হাতে রাখলে হাত ঝিমঝিম করে, এটি কিন্তু সমস্যা। মির্জা হাই, এটি কিন্তু একটি সমস্যা। হাত যদি ঝিমঝিম করে আমরা নামনেস বলি, গাড়ে কোনো সমস্যা আছে দেখেন, মানে গাড়ের একটি এক্স রে এবং এমআরআই করুন। মির্জা হাই। বসে কোনো কাজ করতে পারি না, অনেক ব্যথা, ব্যথার ওষুধগুলি খান এবং ব্যায়ামগুলি করুন, না কমলে তখন পরীক্ষা করুন। নাহিদ আহসান যে বলছেন এইমাত্র জয়েন করলাম, ঠিক আছে, আপনি দয়া করে শুনে নিন, পরবর্তী সময় অনেকক্ষণ হয়ে গেছে আমি আছি। রোজি আক্তার যে বলেছেন আমার গলার কণ্ঠ মোটা এবং ভারী হয়ে যায়, রোজি আক্তার দয়া করে এই মুহূর্তে কেউ ফোন দেবেন না আমাকে, আপনি ভয়েস রেস্ট, কথা বলা বন্ধ করুন, একদম মিনিমাম কথা বলবেন, আর হালকা কুসুম গরম পানি খান, একদম, যেটি না বললেই নয়। 1 সপ্তাহ আপনি ভয়েস রেস্ট থাকুন, ঠিক হয়ে যাবে, আপনার কথা সব ঠিক হয়ে যাবে। বসা থেকে ওঠার সময় বেশি ব্যথা করে। আপনার ওজন কত? কামরুন নাহার, ওজনটি কমান এবং যে ব্যায়ামগুলি বলেছি সেগুলি করুন। রিমু খান, আপনার কথা কিন্তু আমি বলেছি, আমার সিজার হওয়ার পর থেকে কোমরে প্রচুর ব্যথা, যখন শুয়ে থাকি মনে হয় মাজা অবশ্যই আসছে। আপনি এটি হয়তো বা আপনার ইঞ্জেকশন দেওয়ার কারণে অনেক সময় নার্ভের উপর পড়ে, সে কারণে ব্যথা হতে পারে। হ্যাঁ, আপনি যে ব্যায়ামগুলি বলেছি এগুলি করুন, রিমু খান এবং ব্যথার ওষুধ খান। পাবেল আরিফিন কি কোশ্চেন করেছে, ইজ ওভার ওয়াকিং ইজ এফেক্ট টু পেইন? ইয়েস, ইটস রাইট। কোমরে, নাহিদ আলম আহসান যে বলেছেন কোমরে প্রচন্ড ব্যথা করে, ওই ওষুধগুলি খান যে ওষুধগুলির কথা বলেছি, এবং কোমরে ব্যথা পায়ে যায় কিনা খেয়াল করুন, যদি না কমে তাহলে কোমরের এক্সরে এমআরআই করুন। শওকত হোসেন, বিওএনও, বনু অলমোস্ট 10 years আই হ্যাভ দিস প্রবলেম। বনু মানে কি বুঝতে পারলাম না। মোস্টলি উইন্টার টাইমে ভেরি ব্যাড বিকজ মাই জব ইজ ড্রাইভিং। ড্রাইভিং করার সময় কিন্তু যেই ড্রাইভিং করার নিয়মটা বলেছি, সামনের দিকে ঝুঁকে করা যাবে না, পিছনের দিকে হেলে এবং ব্যাক সাপোর্ট দিতে হবে, বালিশ রাখতে হবে, কমে যাবে। ব্যথার ওষুধগুলি খান। ওয়াহিদ আক্তার রিপা, রাতে ঘুমাতে গেলে পায়ে খুব ব্যথা হয়, এক হাতে বেশিক্ষণ থাকতে পারি না, বাম হাতের বাহুতে অনেক ব্যথা, গাড়েও ব্যথা হয়, বয়স 38, বাম হাতের বাহুতে রাতে ঘুমোতে গেলে পায়ে খুব ব্যথা হয়, এটি কিন্তু সমস্যা আছে। এটি আপনি ব্যথার ওষুধগুলি খান, যদি ভালো না হয় তাহলে কোমরের এক্সরে এবং এমআরআই করুন। বলেছি। নাকে যে গ্রান পান না, তাহা আপনি পাবেন, আপনি ভয়ের কোনো কারণ নেই, আপনি ওয়েট করুন প্লিজ, নাকে গন্ধ পাবেন। বেগম, সেতারা বেগম, ক্যালসিয়াম ডি রাইস 1000 mg, ক্যালবুডি এই 3 মাস খেয়েছি, ব্যথাও কমেছিল, বন্ধ করার দিন পর থেকে আবার ব্যথা শুরু হয়েছে। এগুলি তো ব্যথা কমানোর ওষুধ না, ব্যথা কমানোর ওষুধ খেতে হবে যেগুলি বলেছি। গিরায় গিরায় যারা ব্যথা হয়, বাবু আপনি যে ওষুধগুলি বলেছি সেই ওষুধগুলি খান। জমির হুসাইন, কোমর ব্যথা করছে যে বলছেন, এই ওষুধগুলি বলেছি এটি খান।
হাবিবুর রহমান আনসার দিয়েছি কিন্তু কোশ্চেনের এই ওষুধগুলি। যারা এই যে টুইটার, ইন্টারনেট, ফেসবুকে আসক্ত তাদের জন্য উপদেশ হলো অবশ্যই সেটি বেশিক্ষণ নিজস্ব রুটিন করে করতে হবে। যে 1 ঘন্টার বেশি আমি এটিগুলি ইউজ করব না। নিরু শামসুন নাহার, আমার ডান পা ও ডান হাত কাঁপে, সকালে হাত মুঠো করা যায় না, পরে কমবে কিন্তু পুরোপুরি ভালো হয় না। এটি কিন্তু আপনার আর্থারাইটিসের ব্যথা হতে পারে। যে ওষুধগুলি বলছে সেটি খান। নিরু, কত কোশ্চেন পড়তে পারবো? না না, এই যে ইসলাম, ওয়াহিদুল ইসলাম বলছেন টিনিয়া এলবো হয়েছে 7-8 মাস, এক্সরে করে দেখলাম ইঞ্জেকশন নেওয়ার প্রয়োজন নেই। আপনি দয়া করে একটা স্পেশালাইজ হসপিটালে দেখান, অর্থোপেডিক্স দেখান। অনেকেই চেম্বারের কথা জানতে চেয়েছে, এটি এখানে আসলে স্যার আমার পেটের বাঁ সাইডে আজকে সারাদিন ধরে ব্যথা করে, এখন কি করতে পারি? পেটের বাঁ সাইডে আপনার পায়খানাটা দেখুন, পায়খানা কীরকম, পায়খানার কারণে ব্যথা। পায়খানাটি নরম রাখুন, সবজিজাত খাবার বেশি খান, কমে যাবে। মামুন, আব্দুল সালাম, যে ওষুধগুলি বলেছি আপনি সেই ওষুধগুলি খান। সরকার, কামরুন্নার সরকার, আপনাকে যে ওষুধগুলি বলেছি সেই 3টা ওষুধই খান। স্পন্ডাইলাইটিস, সেটি আরেকটি ভিন্ন জিনিস, সে ব্যাপারে কিন্তু এখন কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। সেটি স্পন্ডাইলাইটিসটি কেন হয়েছে, ইনফেকশন হয়েছে সেটি দেখতে হবে এবং সেই ক্ষেত্রেই ওষুধ খেতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। 5-6 দিন যাবৎ জ্বর কমছে না, জনগণের কথা। আপনার সেটি করোনার জ্বর কিনা সেটি দেখুন, সাথে শুকনো কাশি আছে কিনা। এটা মোটামুটি যেগুলি একই টাইপের কোশ্চেন সেগুলি সব একই আনসার, যে 3টা ওষুধ বলছি সব। অবশ্যই হাতটা বাইরে যাবে। মাহমুদুর রহমান, স্যার মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে ডান হাঁটু ব্যথা করে, এখন কি করা যায়? ডান হাঁটু কিছু রিপ্লেসমেন্ট, এটা কি হাড্ডি ঠিক জায়গায় প্লেস আছে? রেস্টে থাকতে হবে এবং ব্যথার ওষুধ খেতে হবে। ARMAN, আমার সাথে যোগাযোগ করুন আপনি ফোনে। সীমা, আমি তো বেশিক্ষণ বসতে পারি না, আবার শুয়ে থাকলেও পারি না, দাঁড়িয়ে রান্না করি, খুব কষ্ট হয়। বসে থাকতে বা শুয়ে দাঁড়িয়ে রান্না করে খুব কষ্ট হয়, কেন? ওজন বেশি, রেস্ট পেন হয়, কোমরের এক্সরে এমআরআই করো প্লিজ। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত বেশি যে ব্যথা যায়, এটি আপনার এক্সরে এমআরআই করতে হবে। এটি বলেছি। মুস্তাক আহমেদ, কোমর ডান পাশে ব্যথা, 2বার সিজার করেছি, এখন সিজারের কারণে নাও হতে পারে, যদি অনেক বেশি ব্যথা থাকে তাহলে এক্সরে এমআরআই করতে হবে। যে ব্যায়ামগুলি বলেছি, যে ওষুধগুলি বলেছে সেগুলি শুরু করুন।
আগুনের মতো জ্বলে ঝোলি যে আপনি বলেছেন, সেটি কিন্তু নিউরোপ্যাথি, ডায়াবেটিস আছে কি তার খেয়াল করে দেখুন। আর নাহলে ভিটামিন B1 B6 B12 এটি খাওয়ান। জ্বর কমছে না দীর্ঘ 6 মাস, করোনা নেগেটিভ, করণীয় কি? অন্য জ্বর হতে পারে, টাইফয়েড হতে পারে, অন্য পরীক্ষা করে দেখুন অন্য কি কারণে জ্বর, মেডিসিন ডাক্তার দেখান, আর অন্য অন্য পরীক্ষা করে জ্বরের কারণটি নির্ধারণ করুন। হালকা কাজ করলে মাজা ব্যথা, হালকা কাজ করলে মাজা ব্যথা, আপনি যে পজিশনগুলির কথা বলেছে সেই পজিশন মানে কাজ করুন এবং ব্যায়ামগুলি করুন, ব্যথা কমে যাবে। বাম পায়ের হাঁটুতে ব্যথা, যে ওষুধগুলি বলেছি 41 পাবেল আরিফিন, সেইগুলি খান। কোমরে সবসময় ব্যথা, কি করলে এই ব্যথা যাবে? পায়ের গোড়ালিতে ব্যথা, যেই এক্সরে যেই ওষুধগুলি বলেছি এবং যে ব্যায়ামগুলি বলেছি এগুলি করুন। মিথু কমেন্ট কিন্তু পড়ছি, আমি সবারই কমেন্ট পড়েছি। বাঁকা হয়ে বসলে ব্যথা হয়, বাঁকা হয়ে কেন বসবেন? বাঁকা হয়ে বসছেন, সেটি যদি বাঁকা হয়ে বসলে ব্যথা হয়, বাঁকা হয়ে বসবেন না। কচি আঙ্গুলের গিটে যার ব্যথা হয়, এটা আর্থ্রাইটিস, কিন্তু আর্থ্রাইটিস, যে ওষুধগুলি বলেছি এটি খান এবং ফিজিওথেরাপি করুন। হ্যাঁ বিনা, আমার গাড়ে ব্যথা অনেক দিন, তবে এখন সেটা হাতে আঙ্গুলের পিঠে চলে এসছে। কোমরের করুন, আপনি গাড়ির এক্সরে এমআরআই করুন। নার্ভের প্রবলেম, ঠিকই বলেছে, গাড়ির বেল্ট ইউজ করুন। শেষ জয়েন্টে ব্যথা, নর্মালি ব্যথা হয় না, মিনিট 10 দাঁড়িয়ে থাকলে এক্সরে এমআরআই করতে হবে, এক্সরে এমআরআই করতে হবে, করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। বলেছি আপনার কোশ্চেন। আবার এক্সরে এমআরআই করতে হবে। 2010 সালে যে করেছো শিকদার, আবার কোমরের এক্সরে এমআরআই করতে হবে। ওয়াহিদা আক্তার রিপা, আমার মেয়ের বয়স 16, ওর গাড়ের রগে চিলিক দিয়ে ব্যথা হয়, এরপর ব্যথাটা মাথায় চলে গিয়ে ব্যথা হয়, কি করব? বমি হয় কি? বমি হয়? মাথার যদি বমি হয়ে থাকে, মাথা বেশি ব্যথা করে, তাহলে মাথার একটি সিটি স্ক্যান করতে হবে, আর গাড়ের জন্য গাড়ের এক্সরে এমআরআই করতে হবে। কেন নরম বিছানায় ঘুমাবেন? শহীদুল হাসান শারমিন, আপনি তো অবশ্যই নরম বিছানায় ঘুমাইতে পারবেন না। সোজা হয়ে বসলে কোনো ব্যথা হয় না, তাই আপনি কেন বাঁকা হয়ে বসবেন সেটি বলুন না প্লিজ। এক গ্রায় ব্যথা অন্য গ্রায় যায়, আপনি এই ওষুধগুলি খান। আর্থ্রাইটিস, আব্দুল বাবু, ইসলাম, কোমরের ডান দিকে ব্যথা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, রাতে অনেক বাড়ে, পেইন কিলার যখন তখন ভালো, এরপর আবার একই অবস্থা। আপনি কোমরের এক্সরে এমআরআই করুন। স্যার মেডিসিনের নাম বলেছি তো আপনাদেরকে, মেডিসিনের নাম দয়া করে শুনে নিন প্লিজ, আর তো অনেক কোশ্চেন আছে। দুই হাতে খুব ব্যথা হয়ে যায় বলছেন রত্না বেগম, এই ওষুধগুলি খান আপনি। ইকবাল হোসেন, থ্যাংক ইউ, উপকার করছে। কিছুক্ষণ কোমরে বুকে কাজ করলে কোমর ব্যথা করে, করণীয় কি জানালে উপকৃত হব। কোমর ঝুঁকে কাজ করা যাবে না, হাঁটু করে বসে কাজ করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ওষুধগুলি বলেছি এটি করতে হবে এবং ব্যায়াম করতে হবে।
কোমরে খুব বেশি ব্যথা, তৌসিফ খান। ব্যথা যদি ওষুধে না কমে এক্সরে এমআরআই করুন। আমার সাথে কথা বলতে চান, আমার ফোন নাম্বার দিয়েছি, পরে যোগাযোগ করুন। আবদুল্লাহ, দাঁড়ালে বসতে কষ্ট হয় এবং কিংবা শুয়ে থাকলে ওঠার সময় কষ্ট হয় এবং প্রায় সময় ব্যথা করে, কি করণীয়? আপনি কি কাজ করেন? আপনার জবটি দেখুন, সেটি কি কষ্টের কাজ কিনা সেটি দেখুন, আর ব্যথার ওষুধগুলি খান, ব্যায়ামগুলি করুন। এসকে ইসলাম বলেছি, আপনার কোশ্চেনের আনসার দিয়েছি। ওয়ালাইকুম সালাম। 15 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকলে কোমরে চিনচিন করে ব্যথা করে, আমার জন্য কি করা উচিত? আপনি এই ব্যায়ামগুলি করুন এবং ব্যথার ওষুধগুলি খান, আর যদি তারপরেও না কমে, কোমরের একটি এক্সরে এমআরআই করুন। সুমন, আর বুকের ডান পাশে যে ব্যথা করে আপনি বলছেন, আপনি একটি গ্যাস্ট্রিকের ওষুধ অ্যান্টি আলসারেন্ট খান, রকি। আপনি যে বলেছেন রফিক, আপনার কোশ্চেনটা অনেক সুন্দর। স্যার, আমার কোমরে ব্যথা হয়েছিল 15 বছর আগে, ওজন তোলার কারণে এখন ওই ব্যথাটা নিতম্ব হয়ে পায়ের পিছন দিক দিয়ে পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে গেছে। একদম স্পেসিফিক হিস্ট্রি দিছে। হাঁটতে পারি না, হাঁটলে একটু পর পর বসতে হয়। কি? সাইয়াটিকা নার্ভে। আচ্ছা, ব্যথা বা ঝিনঝিন করে, আমাকে পরামর্শ দিন প্লিজ স্যার। আপনার পরামর্শ একটি, এটি কিন্তু খুবই স্পেসিফিক, ডিস্কের ব্যথা। আপনি কোমরে এক্সরে করুন এবং এমআরআই প্লিজ, সমাধান পেয়ে যাবেন। মোটরসাইকেল চালালে যে প্রত্যাঘাত বলেছেন, একই ওষুধ। হোয়াটসঅ্যাপে যে লিখেছেন, আসলে হোয়াটসঅ্যাপ আমি খুলি না, অনেক কিছু তো। আসলে কারণটি হলো যে অনেক কোশ্চেন আছে, অনেক দিক থেকে আমার হোয়াটসঅ্যাপে, ফেসবুক মেসেঞ্জারে, আমার পেজে, আমার মোবাইলের নাম্বারে, হোয়াটসঅ্যাপে, ইমুতে, সব কিছু আসলে সবসময় দেখা সম্ভব হয়ে ওঠে না। দয়া করে যখন আমি না দেখি তখন আমার সাথে যোগাযোগ করবেন। পায়ের তলায় হাঁটলে, নড়াইল থেকে যে বলছেন বিনা, আপনি এই ওষুধগুলি খান এবং জুড়ে হাঁটবেন না। ঠিক আছে, দেখি তাহলে আমি আসলে আসলে অনেকক্ষণ হয়েছে, শেষ করতে হবে। একটা লাস্টের কিছু প্রশ্ন করি বাবুল। প্রথম 2 দিন 99-এর জ্বর, সাথে সারা শরীরে ব্যথা, আপনি ওই আমার সাথে যোগাযোগ করুন পরবর্তী সময়। তালুকদার সাহেব, আমি ডায়েট করছি, ওজন 67, বয়স 40, উচ্চতা 5 ফুট 3, আমার হাঁটুর হাড় ক্ষয়, ঘাড়ের হাড় লেগে আছে, অনেক দিন ওষুধ খেয়েছি, ফিজিও দিয়েছি, এখন পায়খানার উপর শেষ হাড়ে ব্যথা করে, কিছুক্ষণ হাঁটতে, আপনি এক্সরে এমআরআই করুন। আমার লাইভ নিয়মিত দেখি, অনেক শ্রদ্ধা শিরিন সাহেব, থ্যাংক ইউ। আমার বয়স 36, কামাল উদ্দিন। পায়ের হাড়ের ভিতর 5-6 সেকেন্ড পর পর কামড় এবং ঘাড়ে ঘুমানোর সময় পায়ের তালু এক ধরনের ব্যথা অনুভূত হয়। আমার ডায়াবেটিস আছে, সিটিলিন খাই। এগুলি খান, ডায়াবেটিসের কারণে আপনি ডায়াবেটিস কন্ট্রোলে রাখুন এবং ব্যথার ওষুধ খান।
লিলি নাহিদ, আমার খুব কোমরে ব্যথা, আপনার ওজনটা মনে হয় বেশি, তার সাথে নিজ পেটে ওষুধে খুব ব্যথা হয়, তখন পেটটা খুব ওজন হয়ে যায়। আপনার পিআইডি আছে, আপনি দেখুন এটি মেইলি একটি রোগ পিআইডি, সেটি মনে হয় আপনার আছে। অ্যান্টিবায়োটিক খান এবং গাইনি ডাক্তারের যোগাযোগ করুন। আর্থাইটিস পাটা ব্যথা, আমার ডেঙ্গু হয়েছিল। হ্যাঁ, এটি হতে পারে, ডেঙ্গুর পর থেকে এটি হতে পারে। ওষুধ খান, ব্যথার ওষুধ খান। যদি কোমরে কোনো সমস্যা নিয়ে থাকে তাহলে আপনি সেই এক্সারসাইজগুলি করুন। কোচি ইলিয়াস খান, কোশ্চেনটি আমার চোখে এখনো পড়েনি। আমার মা রান্না দাঁড়িয়ে করেন, কিন্তু তাতেও কোমরে ব্যথা করে। যদি কোমরে ব্যথা করে রান্না দাঁড়িয়ে করার ফলে কোমরে ব্যথা যদি অনেক দিন যাবৎ করে, কোমরের একটি এক্সরে এমআরআই করো। আর যে ব্যায়ামগুলি বলেছি সেগুলি করো। বাম কাঁধ থেকে কুনি পর্যন্ত মাংসে ব্যথা, গাড়ের এক্সরে করুন, ওষুধ খান যেগুলি বলেছি, এবং প্রয়োজনে এমআরআই করুন। মেরুদণ্ডের জয়েন্টে ব্যথা, কোমরের সাথে আপনি ব্যথার ওষুধ খান। আমার কোমর, আর 1 মিনিট আছে, আমি আর কোমরম বাম পাশে পায়ের নিচে বলেছি, নাম্বারটা বলেছি। আপনি যাকেই দেখান আপনার কিন্তু চিকিৎসা একই। কোচি উত্তর দিয়েছি, সবার প্রশ্ন উত্তর দিয়েছি। আমার বোনের মেয়ে নূর ফাল্গুন 2018 সালে সিএনজি অ্যাক্সিডেন্ট করার পর ডাক্তার দেখাইছি, এক্সরে করাইছি, ওষুধ খাইছি, কিছুদিন ভালো ছিল, তখন এখন প্রচণ্ড ব্যথা সব সময় করে, বেশিক্ষণ বসে থাকলে ওষুধ ব্যথা করে, তখন করণীয় কি? কোমরের এক্সরে করতে হবে এবং এমআরআই করতে হবে, এবং যে ব্যায়ামগুলি বলেছে এইগুলি করতে হবে, আর যে ওষুধগুলি বলেছে এগুলি খেতে হবে। নূর ফাল্গুন। স্যার, প্রথমে সালাম নেবেন। আমার বয়স 31, আমি দীর্ঘ 9-10 বছর যাবৎ মোটরসাইকেল চালাই, কিন্তু হঠাৎ করে আমার 15 দিন ধরে কোমরের বাম পাশে নর্মালি ব্যথা করে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা করে, যদি শুয়ে পানিতে সাঁতার কাটলে ব্যথাটা 20 মিনিটের জন্য থেমে যায়, কিন্তু আবার ব্যথা করে। প্লিজ একটু, আপনার হয়তো ডিস্ক প্রলাপস হয়েছে, আপনি কোমরের এক্সরে এবং এমআরআই করুন। মিস্টার খান, এমডি নাইম খান। এই যে সিএসিপি ফাতেমা, আপনি এই ব্যায়ামগুলি করুন এবং ওষুধগুলি খান, যদি না কমে তাহলে কোমরের এক্সরে এমআরআই করুন। আপনাকে বেশি করে পানি খেতে হবে, সীসা আরনাব। সাইয়ারা বিনা, থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ। কামরুন নাহার, আমার বয়স 45, আমার ওজন 59, ওকে। কোমরে বেশি ব্যথা করে, বসে থাকলে আর সোজা হয়ে ব্যথা করে কিছুক্ষণ। আপনারা যে বেশিক্ষণ বসে থেকে বেশিক্ষণ এক করে থাকা যাবে না, আর সোজা শোয়ার ভঙ্গি যেগুলি বলেছি এগুলি করতে হবে, ব্যায়ামগুলি করতে হবে, কমে যাবে, এটা কোনো সমস্যা না। কামরুন নাহারের স্বাভাবিক।
বিনা আপনার কোশ্চেন আনসার দিয়েছি। ওকে, থ্যাংক ইউ, সবাইকে অশেষ ধন্যবাদ। আজকের মতো আমি শেষ করব। অ্যান্ড আজিজুল হক, পিঠেও কোমরে ব্যথা করে, আপনি ব্যথার ওষুধ লিখান। কোমরের ডান পাশে ব্যথা, ডান পাশে ব্যথা, আপনি ডান পাশে হয়তো প্রেশার কোনো কারণে চাপ পড়েছে। বিনা বিনা আপনি শুনে দেখুন, আপনি কোশ্চেনের আনসার কিন্তু আমি দিয়েছি, আপনি আপনার পেজে রেখে দিন শেয়ার করে, তারপরে শুনুন। হাঁটুর নিচে কাপ মাসলে ব্যথা করে, হাসান আপনি বলেছেন ডায়াবেটিস আছে, বয়স 40। হ্যাঁ, সেটি হতে পারে। আপনার ডায়াবেটিস কন্ট্রোল করুন, ব্যায়াম করুন এবং ব্যথার ওষুধ খান। রাকিব, কোমরে ব্যথা প্রচন্ড, এমআরআই করিয়েছি কিন্তু রিপোর্ট নর্মাল। মাইক্রোফেনাক 50, মানে এটা মনে হয় ক্লোফেনাক 50 খাইলে কমে, কিন্তু এখন এটা পাওয়া যায় না। যেই 3টি ওষুধের কথা বলেছি সেটি আপনি খান এবং ব্যায়ামগুলি করুন, কমে যাবে। ডায়াবেটিস যারা আছে সে ডায়াবেটিসের চিকিৎসা করুন, ডায়াবেটিস কন্ট্রোলে রাখুন, ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। সবাইকে আসলে আজকে মনে হয় শেষ করতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ। আমি নেওয়াজ, আমার কোমরে ব্যথা অনেক দিন যাব, ডাক্তার আমাকে অস্টিন ডি এবং ATB10 নিচে খাচ্ছি কিন্তু ব্যথা যাচ্ছে না। ব্যথা না যেয়ে থাকে আপনি কোমরের এক্সরে এমআরআই করুন। ডান পাশে ব্যথা যে বলেছেন তার কথা আনছি ভাই। নাইম খান দেখেছি মনে হয়। এই যে যে বলেছেন রানা, সে দেশের বাইরে থাকে, একজন প্রবাসী, আমার বয়স 45, আমি অনেক পরি করতে হয় মানে বুঝি নাই, কাজ করতে হয় মনে, মাঝে মাঝে কোমরে ব্যথা হয়, কি করব? আপনি যেই কোমরের কাজটি, যেই কোমরের প্রেশার লাগে সেই কাজটি কমিয়ে করুন, অথবা যেভাবে বলেছি সেভাবে করুন, রেস্ট নিন, এক্সারসাইজ করুন, তাহলে কিন্তু কমে যাবে। শিল্পী, পিঠের শির দ্বারা কোমরে ব্যথা, ওষুধ খান, ব্যায়াম করুন। প্রথম 2 দিন 99 জ্বর, সাথে শরীর ব্যথা বা বুলবুল, এটা কিন্তু করোনার জন্য, এটা কিন্তু করোনা। আপনি আমার সাথে যোগাযোগ করুন, করোনার চিকিৎসা আমি আপনাকে বলছি। থ্যাংক ইউ শিরিন শারমিন, আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, সবাইকে অশেষ ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে। আমাদের সবার কোশ্চেনের আনসার দিতে চেষ্টা করেছি, হয়তো কমেন্টসের মধ্যে কিছু দিয়ে দেবো আশা করি। আগামী বৃহস্পতিবার আবার একই সময় দেখা হবে। আমাকে যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, যদি উপকৃত হয়ে থাকেন, দয়া করে আমার লাইভটি শুনুন এবং শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ওয়ালে, বিভিন্ন পেজে, বিভিন্ন বন্ধুদেরকে শেয়ার করুন। শেয়ার করলে সবাই দেখতে পাবে এবং উপকৃত হবে। আর আপনাদের কোশ্চেনের আনসার দিয়েছি, পরবর্তী সময় কমেন্টসের মাধ্যমে আবার যেগুলো না দিতে পারছি সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আর যারা ছোট্ট করে শুনতে চান তাদের জন্য আমি আগামীকালেই আমার ইউটিউব চ্যানেলে ডাক্তার আকবর হোসেন সার্চ দেবেন, ইউটিউবে গিয়ে ডি লেখা থাকবে, সেটি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আমি 5-7 মিনিটে এই কথাগুলি শেষ করে দেব, আপনারা সবাই উপকৃত হবেন। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার যে কোনো বিষয় নিয়ে। আর আমাকে যদি ভালো লেগে থাকে আমার পেজে দয়া করে একটি লাইক দিবেন। অশেষ ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।